আচ্ছা সবাই হচ্ছে একটু মিউট বা আনমিউট করে রাখেন, ঠিক আছে? আপাতত কোনো কথা বলবেন না, আমি বলি দেন যে আপনাদের কোশ্চেন থাকে লাস্টের দিকে। কানেকশন ইজ আনডিসেবল। কেউ কথা বলবেন না। আচ্ছা আপনাদের টপিক দিয়ে দিছে আজকে কি পড়াবে, এটা বলে দিছে? জি না, রাখলে কানে অবস্থা বাড়া হয়ে যাবে। ক্লাস কি আজকে? ক্লাস কি জানেন? সাধারণ জ্ঞানটা কি এটা বলেন আমাকে। আর কি, আর কি জানেন? আর কিছু জানেন না? আচ্ছা আপনারা বেসিক্যালি কি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন না মেডিকেল, কোনটা? নার্সিং। আপনি মেডিকেল? কে কে মেডিকেল? আসে নাই। আচ্ছা নার্সিং এর চান্স পাওয়া কিন্তু অনেক সহজ, জানেন আপনারা? হ্যাঁ কে বলছে পড়তে হবে? বেশি পড়তে হয় না। আচ্ছা আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন বা বোর্ড দেখতে পারতেছেন? একটু একজন কমেন্ট করেন, কমেন্ট করলে বুঝতে পারবো আমি। জি ভাইয়া ওকে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে সবাই হচ্ছে আনমিউট করে ফেলেন আপনাদের মাইক্রোফোনটা। আপনাদের যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ওকে? আচ্ছা খাতায় লেখেন সবাই বাংলাদেশের সংবিধান। আমার লেখা কিন্তু একটু ভালো না, একটু জাস্ট বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? পৃথিবীতে যারা মানে মোস্ট ট্যালেন্টেড পারসন, আপনারা যদি তাদের লেখাগুলো দেখবেন তাহলে খারাপ। স্পেশালি ডাক্তারদের দেখবেন, বাংলাদেশের সব থেকে কারা মানে ট্যালেন্টেড কারা? ডাক্তাররা না। অনেক পড়ালেখা করতে হয় কিন্তু, ইভেন হচ্ছে তাদের হচ্ছে বিয়ের রাতেও মনে তারা পড়ালেখা করে। সত্যি কথা, তাদের লেখা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা লিখে নেন বাংলাদেশের সংবিধান। এই জায়গাতে লাইট পড়ে। আচ্ছা কেউ কথা বলবেন না, কারণ ওরা শুনতে পাবেন আপনাদের জন্য। কেউ কথা বলিয়েন না। আচ্ছা সংবিধান কি কেউ বলতে পারবেন? ওই হাতের লেকচার সেট লাগবে না, আমি যা বলবো তাই হবে, কোনো প্রবলেম নেই। এটা মেবি 7। না না, আমি যে লেকচার গুলা পিক করতেছি আজকে ওগুলা থেকে ধরেন আপনার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সমুদ্র বিজয় বলতে বাংলাদেশে একটা কনসেপ্ট আছে জানেন? সমুদ্র বিজয় কোন কোন দেশের বিরুদ্ধে হয়েছে কে বলতে পারবেন? আচ্ছা আমি মোটামুটি 3-4টা টপিক পড়াবো যেগুলো থেকে প্রতিটা মানে একটা বা একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন বাংলাদেশের সংবিধান, সংবিধান কি একটা রাষ্ট্রের কি কে বলতে পারবেন? হ্যাঁ দলিল। আর আর কে কি জানেন বলবেন মানে খোলামেলা। আচ্ছা একটা রাষ্ট্রের হচ্ছে মৌলিক আইন, রাষ্ট্রের মৌলিক আইন লেখেন। সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক কি সেটা বুঝেন কি? কি বুঝি নাই? তাই মৌলিক বলতে এটা সীমাবদ্ধ হয় যেটা হচ্ছে বেসিক মাস্ট লাগবে। আপনার বলে না যে বেসিক নিডস, বেসিক নিডস কি কি? কয়টা বলেন তো? 7টা কে বলছে? 5টা। 5টা। আপনাদের বলা লাগবে না, আপনারা চুপ করে থাকেন, আপনারা লেখেন রাষ্ট্রের মৌলিক আইন। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক আইন। আপনারা কথা বলিয়েন না, ঠিক আছে? যদি কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা বাংলাদেশের সংবিধানটা কিরকম কে বলতে পারবেন? লিখিত, অলিখিত বা পরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় এগুলো বুঝেন? লিখিত, লিখিত। আর কি? পরিবর্তিত হয়, কিন্তু এটা তো দুষ্পরিবর্তনীয়, কারণ লিখিত টার্ম গুলো চেঞ্জ করা অনেক টাফ। প্লাস দুষ্পরিবর্তনীয়।
দুষ্পরিবর্তনীয় হচ্ছে লিখিত। আর লিখিতটা দুষ্পরিবর্তনের কারণ একটা সংবিধান যখন এস্টাবলিশ করে দেওয়া হয় ওটা হচ্ছে চেঞ্জ করতে অনেক প্রবলেম হয়, আর ওটা কারেকশন আনা অনেক টাফ। এটা হচ্ছে কি হয়, সংসদে যখন ভোটিং হয়, ভোটিং এর মাধ্যমে 2/3 যদি ভোট দেয় তাহলে ওটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে। যদি বলা যে বাংলাদেশের সংবিধান কিরকম লিখিত। আচ্ছা, পৃথিবীর সবথেকে বড় সংবিধান কোন দেশের? আসতে পারে পরীক্ষা হলে। আচ্ছা, আপনারা যদি কেউ কোনো অ্যান্সার করেন তাহলে হচ্ছে কমেন্টে করবেন, ঠিক আছে, মাইক্রোফোনে না। লিখিত এন্ড দুষ্পরিবর্তনীয়। পৃথিবীর বড় সংবিধান কোন দেশের বলতে পারেন কেউ? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, কাছের রাষ্ট্র কোনটা? হায় আল্লাহ, ভারত ও মিয়ানমার, ঠিক আছে। তার মানে কি ভারতের সংবিধান সব থেকে বড়। পৃথিবী কি বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কি? ভারত। বাংলাদেশ? বাংলাদেশে গণতন্ত্র চলে, এটা কি রেকর্ড হইতেছে? তাইলে বলতাম ভারতের, ঠিক আছে। যদি বলে ছোট সংবিধান কোন দেশের? হুম, আচ্ছা খুঁজে বের করে আমাকে জানাবেন। না, আমি সব বলে দেবো কেন? আমি যদি সব বলে দিই তাহলে হলো। আজকে যা ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশের, চলে আসবে। আচ্ছা, অপশন দিচ্ছি। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বাংলাদেশ, যুক্তরাজ্য, বলেন তো। বাংলাদেশের তো ছোট না, ছোট সংবিধান না বাংলাদেশের, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক জিনিস। এখন বাংলাদেশের সংবিধানের নাম কি সেটা তো আমাদের জানতে হবে। তাহলে আপনাদের কাজ কি থাকলো, পৃথিবীর কোন দেশের সংবিধান সব থেকে ছোট এটা বের করবেন। আর হচ্ছে একটা কাজ থাকলো, কোন দেশের সংবিধান অলিখিত মানে লিখিত না। এই দুইটা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, ভেরি সিম্পল। যারা পড়ছেন তাদের মনে হবে যে পারবো পারবো ভাব, কিন্তু পারবেন না। পরীক্ষা আসতে পারে। বিশ্বের সব থেকে ছোট সংবিধান কোন দেশের, আর হচ্ছে কোন দেশের সংবিধান অলিখিত মানে লিখিত ভাবে নেই, ঠিক আছে। এদের আপনারা খুঁজে বের করবেন, পারবেন, নেটে সার্চ দিলে হবে। অনেক চ্যাটিং করতে পারেন, ডেটিং করতে পারেন, বাট এর বাইরে কোনো না, এটা তো অবশ্যই পারবেন, আই হোপ সো। ও আপনাদেরও, আপনারা বের করবেন হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশের, আর কোন দেশের সংবিধান অলিখিত ভাবে মানে হচ্ছে যেটা লিখিত ভাবে নেই, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশের সংবিধানের নামটা কি? একটা তো নাম আছে বাংলাদেশের সংবিধানে, তাই না? কি নাম বলেন? আচ্ছা, এই টপিক কি আপনাদের বলে দেন যে এটা ক্লাস হবে এই টাইপের কিছু? আচ্ছা, পইরা আসতাম। ভাইয়া, জাতীয় সংসদ আপনি কমেন্ট করেন না। বুঝি না, আরেকবার বলেন। ও, জাতীয় সংসদ। জাতীয় সংসদ কি? কমেন্ট করেন না, আমরা তো কমেন্ট করতে। ও আচ্ছা, আপনারা কমেন্ট করতেছেন, রাইট। আমি আসলে ল্যাপটপ চালাতে জানি না, ফার্স্ট ইউজ করতেছি তো। আচ্ছা বলেন, এবার পড়তেছি। ভাই আসলে এমনি ল্যাপটপ শুনলে, আপনি এমনি শুনলে হয় না, কমেন্ট শুধু শুধু কি কানে প্রবলেম হয়? কানে তো রে ভাই, আমার কান তো অলরেডি ধাঁধা লাগতেছে। আচ্ছা যাই হোক, জাতীয় সংসদ কি, জাতীয় সংসদ কি লিখছেন এটা? এখানে কি পড়াইছে জাতীয় সংসদ কিছু? আচ্ছা, আমি আপনাদের বলেছি হচ্ছে আপনারা খুঁজে বের করবেন পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশের, আর কোন দেশের সংবিধানটা হচ্ছে অলিখিত। আর যেটা বললাম যে পৃথিবীর সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের, পৃথিবীর মানে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের নাম কি বলেন আপনারা? কেউ পারবেন? কেউ পারবেন না? আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আচ্ছা, বাংলাদেশের ইংলিশ নাম কি কেউ বলতে পারবেন? থাকে না, দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা একটা কনসেপ্ট আছে না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আরে আপনি তো পারেন। এখন আপনাকে পরীক্ষা হলে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের ইংলিশ নাম কি, তাহলে কি হবে? জাতীয় সংসদ কমেন্ট করে রাখছে কেন ভাই? আপনি কি জাতীয় সংসদে যাবেন নাকি ঘুরতে? বলেন, পৃথিবীর মানে হচ্ছে বাংলাদেশের সংবিধানের ইংলিশ নাম কি কেউ বলতে পারেন আপনারা অনলাইন? এটা কিন্তু বাংলাদেশের ইংলিশ নাম লিখছে, এটা কিন্তু সংবিধানের ইংলিশ নাম লিখি নাই, ঠিক আছে। সংবিধানের ইংলিশ নাম কি হবে? ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। গণতান্ত্রিক কি হয়? হ্যাঁ শিওর। এটাই তো। এটা কে বলছে আপনাকে? কথা পড়ছেন কোনো বইয়ে? কি হবে, ন্যাশনাল পার্লামেন্ট? লিখে দিচ্ছি দেখেন।
এই যে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আছে না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের সামনে হচ্ছে অ্যাড করবেন কনস্টিটিউশন অফ দি, কনস্টিটিউশন মানে কি সংবিধান, ঠিক আছে? তার মানে কি বাংলাদেশের সংবিধানের এটা হচ্ছে ইংলিশ নাম। আপনারা লিখে নেন। কি বুঝতে পারছেন? কি কি আপনি তো উত্তর বলে দেন না, তাহলে পরে কোনটার উত্তর কি আমরা একটু কনফিউশন উত্তর লেখা তারপর বলে দেন। ও আচ্ছা আচ্ছা তাহলে এগুলো উত্তর কোনটা মানে কি এটা তো বুঝতে পারছি না। আচ্ছা, আমার কনফ্লিক্টটা হচ্ছে বেসিক্যালি অনলাইন আর অফলাইন দুইজনের জন্য। আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাকে, বাংলাদেশের সংবিধানের যদি বাংলা নাম বলে, ঠিক আছে, বাংলাদেশের সংবিধানের তো একটা নাম আছে, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, উপরেরটা। এখন যদি বলে যে বাংলাদেশের সংবিধানের ইংলিশ নাম কি, দ্য কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে ইংলিশ নাম। এবার বুঝছেন? যদি বলে যে বাংলাদেশের ইংলিশ নাম কি, তাহলে হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লিয়ার? আপনারা বলবেন, কারণ আপনারা অনেক কষ্ট করে মনে করেন ঢাকায় রিস্ক নিয়ে পড়তেছেন, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে তো হবে না। আচ্ছা আপনারা কি সব ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার, কিন্তু লেখাগুলো আর একটু বড় করলে ভালো হয়। সকালে নাস্তা করি নাই, তার জন্য ছোট হয়ে যাচ্ছে, নাস্তা করলে বড় হইতো। আচ্ছা নেক্সট টাইম বড় করে লিখবো। আচ্ছা আপনারা কি বুঝেন বাকিরা সব? আচ্ছা আচ্ছা আপু আপনার বাসা কোথায়, হোমটাউন কোথায়? আমার ফেভারিট প্লেস, আমার হচ্ছে বরিশালে বিয়ে করার ইচ্ছা আছে। সিরিয়াসলি বরিশালে মেয়েরা অনেক সুন্দর হয়, স্বাভাবিক। কি আপু মিথ্যা বলছে কি? হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে অনেকগুলো আছে, সব বুকিং। ছেলে খাইছে? আচ্ছা আপনাদের ভিতরে কেউ বরিশালে আছেন নাকি, কমেন্ট করেন তো। আরে বিয়ের জন্য না, এমনি জিজ্ঞাসা করতেছি জাস্ট। 26 জন পার্টিসিপেশন। দেখতে পারবে না তো, ছেচরা হয়েছে। হ্যাঁ ভাবছেন যে প্রশংসা করতেছি, আর যে কি জিনিস আমি জানি। ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা ঠাকুরগাঁতে। আচ্ছা সংবিধান তো তৈরির একটা দায়িত্ব আছে, সংবিধান তো এমনি এমনি হয় নাই, ঠিক আছে? কার দায়িত্ব, কার সংবিধান তৈরির? তাই রাষ্ট্রপতির। ও ছাড়া বড় করে লিখতে বলছিল। আপনাদের ক্লাস কে কে নিছে, মির ভাই নিছে আর কে কে নিছিল বলেন তো? কি নাম ম্যামের? নাম জিজ্ঞাসা করেন নাই? ম্যাম অনেক স্পিডে পড়ায়, নাম বলার টাইমই দেয়নি। ও আচ্ছা আচ্ছা লেখেন, সংবিধান তৈরির দায়িত্ব হচ্ছে সংসদের স্ল্যাশ লিখছি গণপরিষদের, কেন বুঝাচ্ছি আগে আগে লিখে নেন। বাংলাদেশের সংবিধান তো এমনি এমনি আসে নাই, কিভাবে আসছে বলেন তো, কি বলতে পারবেন? ঠান্ডা লাগছে কাউকে? আচ্ছা বলেন, বাংলাদেশের সংবিধানটা এমনি এমনি আসলো নাকি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, হিস্টোরি আছে, এটা তো জানতে হবে। সংবিধান অনেক ইম্পর্টেন্ট, কোন যদি নলেজেবল মানুষ অনেক আপনাদের বড় কাছে। আচ্ছা বড় ইতিহাসটা বলেন তো, সবাই শুনতে চায়, আমি বলে দিচ্ছি, আপনি বলেন কি বড় ইতিহাস, কি জানেন আপনি? আর পড়ছিলাম বাট মনে নাই। আচ্ছা আচ্ছা, পরীক্ষা হলে বললেন যে ভাই আমার তো আসলে পরীক্ষা অনেক ভালো দিতাম বাট এই মোমেন্টে মনে নেই, তাহলে লাভ নাই, আপনি সেম কথাই বলতেছেন। আচ্ছা সংবিধান তৈরির দায়িত্ব কি লিখছি, সংসদের প্লাস গণপরিষদের। গণপরিষদ কি এটা জানতে হবে, অনেক ইম্পর্টেন্ট। বরিশাল আপনি বলেন গণপরিষদ কি জানেন কিনা? আচ্ছা কেউ বলতে পারবেন যে গণপরিষদ কি? গণপরিষদ জাতীয় সংসদ। আরে জাতীয় সংসদ গণপরিষদ কে বলছে? জাতীয় সংসদে কে যেতে চায়, বারবার খালি জাতীয় সংসদ বলতেছে, বুঝলাম না। আচ্ছা আপনারা কেউ জানেন গণপরিষদ কি? আচ্ছা গণপরিষদ
কনসেপ্টটা হচ্ছে যখন একটা রাষ্ট্রে হচ্ছে সংবিধান থাকে না বা একটা নতুন রাষ্ট্র ক্রিয়েট হয় তখন হচ্ছে কি গণপরিষদের দায়িত্ব থাকে সংবিধান তৈরি করার। তার মানে কি যদি অপশন থাকে যে সংবিধান তৈরির দায়িত্ব কার, দুইটাই হতে পারে। কারণ গণপরিষদ যখন গণপরিষদের দায়িত্বটাই কি, মানে সংবিধান তৈরির জন্য গণপরিষদ এস্টাবলিশ করা হয়। বুঝেন নাই? যখন একটা দেশের কি হয়, বাংলাদেশ কি হয় 1971 সালে স্বাধীন হয়, ওই সময় কি সংসদ ছিল? তার মানে কি যদি সংবিধান তৈরির দায়িত্ব থাকে অপশনে যদি সংসদ থাকে তাহলে আপনি সংসদ দাগাইতে পারেন। যদি এভাবেও থাকতে পারে যে গণপরিষদ থাকে, যে কোনো একটা দাগাইতে পারেন। দুইটা কখনোই থাকবে না, কারণ গণপরিষদ যদি না থাকে তাহলে দায়িত্বটা থাকবে হচ্ছে সংসদের। সংসদ যখন হয়ে যায় তখন গণপরিষদ বিলুপ্ত হয়। আমি হিস্ট্রিটা আপনাদের দেখাবো। আচ্ছা, এখন আরেকটা বিষয় থাকে, বাংলাদেশের সংবিধান অনেকগুলো সংশোধনী, পরিবর্তন, পরিমার্জন হয়েছে, এটা জানেন আপনারা? প্রায় যখনই গভর্নমেন্ট আসে তারা চেঞ্জ করে দেয়। কেন চেঞ্জ করে সংবিধান? কেন চেঞ্জ করে বলতে পারবেন? বুঝিনি, জোরে বলেন। নতুন আইন প্রয়োগের জন্য সংশোধন করে। হুম, 17 বার right. সংশোধন হয়েছে। হ্যাঁ, 17 বার 18 বার সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমি বলতেছিলাম যে হচ্ছে কেন হয় বলেন তো, সংশোধনী কি দরকার, মানে সংবিধানের সংশোধনী দরকার কি জন্য? কমেন্ট পড়বো, এবার কমেন্টে বলেন। আচ্ছা, আমার কিন্তু আইন কিছু করার নাই, প্রয়োগের এখানে ইন্টারপ্ট করতে হচ্ছে। কি আইন? নতুন কোন আইন প্রয়োগের জন্য, যে এই নিয়মটা এখন হচ্ছে না, এটা চেঞ্জ করা দরকার। আরে ভাই, এটা তো হচ্ছে ফর্মাল হিসাব। মানে বেসিক ব্যাপারটা হচ্ছে কি একটা গভর্নমেন্ট চায় আরেকটা গভর্নমেন্টকে ডমিনেট করতে। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা তো জানেন ডিজিটাল অ্যাক্ট আছে, একটা ডিজিটাল নিরাপত্তা আইন, এটা জানেন কেউ? কি এটা? এরা মানে বেসিক্যালি হচ্ছে আপনার বাক স্বাধীনতা বুঝেন, বাক স্বাধীনতা হরণ টাইপের। ধরেন বিএমপি, এটা কি রেকর্ডেড ক্লাস? এটা আগে বলেন। আচ্ছা, প্রবলেম নাই। তার মানে ধরেন একটা গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্টকে ডমিনেট করতে চায়, বা হচ্ছে তাদের হচ্ছে আচ্ছা কথা বলেন না, বলি সংবিধান ওই যে বললাম কি জন্য একটা গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্ট আসে কি করে, যে ডমিনেট করতে চায়। তারা হচ্ছে তাদের যে আদর্শ, প্রতিটা হচ্ছে কি রাজনৈতিক দলের একটা আইডিওলজি আছে না। বাংলাদেশ আওয়ামী লীগ কিসে বিশ্বাসী? কি বলেন? বঙ্গবন্ধু মরে গেছে, এটা তো আর এখন আদর্শ কিছু নেই। তার হচ্ছে যে বিলিফ গুলো ছিল বঙ্গবন্ধু। যদি আপনি বলেন যে বাংলাদেশের যদি ক্যারিজমেটিক লিডারের কথা বলেন তাহলে আপনার বঙ্গবন্ধুর নাম বলতে হবে, যদি আপনি হিস্ট্রি পড়ে থাকেন। এখন আমি যদি বলি যে হচ্ছে আমি পলিটিক্যালি বায়াস না, বায়াস বুঝেন ব্যাপারটা? বায়াস কি মানে, আপনি এই যে এখানে কয়জন আছেন আপনারা? ধরেন 14 জন। 14 জন কোনো না কোনো পলিটিক্যাল মানে পার্সন বা হচ্ছে ধরেন পলিটিক্যাল আইডিওলজিকে বিশ্বাস করেনি, স্বাভাবিক। সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, বাম দল হতে পারে, জামাত শিবির হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনারা কিন্তু বিশ্বাস করেন কেউ না কেউ। হয়তো আপনাকে যদি আমি ডিরেক্টলি বলি আপনি বলবেন না, সিকিউরের ব্যাপারটা কথা বলেন না। সো যে বিষয়টা বলতেছিলাম, গভর্নমেন্ট কেন চেঞ্জ করে সংবিধান, তাদের হচ্ছে নিজস্ব যে আইডিওলজি গুলো এস্টাবলিশ করার জন্য। কারণ এই যে ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট, এটাতে বলা হয়েছে ধরেন মোটামুটি একটা মানুষকে 1 কোটি টাকা জরিমানা দেওয়া হবে। এখন 1 কোটি টাকা বাংলাদেশে কতজনের কাছে আছে? আছে, কিছু মানুষের কাছে আছে, কিন্তু তারা জরিমানা খাবে না। তারা তো মোটামুটি পাওয়ারফুল, তারা হচ্ছে কারাপ্টেড পিপল। বাংলাদেশের যে সম্পদগুলো আছে সেটা ধরেন মোটামুটি 10 থেকে 12% মানুষের কাছে, যে মেইন সম্পদের মালিক। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। এগুলো বললে আবার আমারও খবর হয়ে যেতে পারে, যদি হবে না। আমি যেখান থেকে বিলংস করি কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে শাহ সম্রাট। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর নাম শুনছেন? বিউপি, এমআইএসটি এর নাম শুনছেন? কিন্তু পরে আচ্ছা আচ্ছা, ওখানে আমার অলরেডি মানে অনার্স কমপ্লিট। মানে আমাদের হচ্ছে অনার্সটা হচ্ছে কি অনলাইনেই শেষ হয়ে গেল, যদি 1 বছর আমরা যেতে পারি নাই। তো ওইখান থেকে পড়ি। মানে এটা টোটালি হচ্ছে পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস, বাংলাদেশ সেনাবাহিনী চালায়। সো আমার পিছনে একটু ব্যাকআপ ট্যাকআপ আছে, হালকা পাতলা মেনে নিতে পারেন, এত প্রবলেম হবে না আর কি, যদি প্রবলেম পড়ি আর কি। আচ্ছা, কোথায় ছিলাম জানি, ভুলে গেছি। গণপরিষদ, ঠিক আছে। আচ্ছা, সংবিধানের লিখেন সংবিধানের পরিবর্তন, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনী। এটা হচ্ছে সংসদের। পরীক্ষা হলে এভাবে আসতে পারে, বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের দায়িত্ব কার? তার মানে কি সংশোধনের। যদি বলে সংশোধনী, ধরেন যে কোনো গভর্নমেন্ট যদি একটা আইন
কি করতে চায়, পরিবর্তন করতে চায়, বা হচ্ছে যদি সংশোধনী করতে চায়। ইয়া ছিল না, তত্ত্বাবধায়ক একটা আইন ছিল, ওটা কিন্তু সংশোধন করে ফেলছে আমলে। আগে প্রশ্ন বলবো। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা এরকম যে হচ্ছে বাংলাদেশের সংবিধানে পরিবর্তন, পরিমার্জন আর সংশোধনীর দায়িত্ব কার? সেটা হবে সংসদের। আপনারা কি আগে প্রশ্ন লিখবেন তারপর আবার উত্তর লিখবেন? এমনি বোঝা যায় না, পরিবর্তন, পরিবর্তন, সংশোধনী কি না হতো, অত ই হতে হবে, ওরা বুঝতে পারতেছে। ভাইয়া এইভাবেই লেখান, আগের ক্লাসগুলো তো এইভাবেই লেখানো হয়েছে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা কথা বলেন না, লেখেন। আপনারা যেভাবে পড়াতে চান, আমি মানে পড়তে চান ওইভাবে পড়াবেন। আচ্ছা ভাই সমস্যা নেই, ওদের কিছু প্রবলেম, ওটা আমি বলে দিচ্ছি। না না সমস্যা হচ্ছে না, শুনতে হচ্ছে। আচ্ছা আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে অনলাইন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ওকে। এ পর্যন্ত লেখা হয়েছে? আচ্ছা এখন আমরা চলে যাবো হচ্ছে যে গণপরিষদ যে তৈরির কাহিনীটা আমাদের অনেক ভালো মতো জানতে হবে। এটা কিন্তু কোনো প্রশ্ন উত্তর না, জাস্ট একটা হিস্ট্রি। 1970 সালের নির্বাচন হয়েছিল জানেন? হ্যাঁ 1970 সালে হচ্ছে যারা জয়ী সদস্য, জয়ী সদস্য কি জন্য বললাম, ধরেন আপনি যদি নির্বাচিত হন, যদি সংসদ নির্বাচন হয়, বরিশাল আপু সামনে দেখেন, 1970 সালে যারা হচ্ছে জয়ী সদস্য নির্বাচনে, ঠিক আছে, জয়ী সদস্য না হলে কি আপনি সংসদে আসতে পারবেন? না। আচ্ছা বাংলাদেশের মানে যদি বলা যায় যে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট, এটা তো জানেন। কারণ জয়ী বলেন, আপনারা কমেন্ট করলে ভালো হয়, নাহলে আমার কানের অবস্থা 12টা বেজে যাচ্ছে, এটা মনে হয় বেটার। কমেন্ট করবেন ঠিক আছে, কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। কমেন্ট বুঝতে করতে পারছেন? পারি না ভাই, লেখাটা কমেন্ট একটা করতে পারেন না ঝামেলা, কেন? অনেক ঝামেলা হয়, কমেন্ট করতে নিলে আপনাকে দেখা যায় না। আমাকে দেখার দরকার কি ভাই, আমি কি শাহরুখ খান নাকি? ভালো লাগে আপনি দেখতে। বোর্ড দেখবে দেখতে কেমনে? ভালো লাগে? বোর্ড তো আপনার হায় সামনে। আল্লাহ। ভাইয়া এটা এটা কি মানে অনলাইন না অফলাইন ক্লাস একটু বলবেন? এটা দুইটাই আপনি দুইটাই। কোনটা করাচ্ছেন? সব করাচ্ছে সব। হুম, এতদিন যারা সামনে ছিল তারা থাকতেও অনলাইনের প্রতি মানে স্যারদের অ্যাটেনশনটা বেশি ছিল, বাট এখন নাই। বুঝলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে দেখার দরকার নেই, আজকে আপনারা জাস্ট ক্লাসে ক্লাসটা দেখেন, কথা বলেন না। আচ্ছা কি হয়েছে 1970 সালে ক্লাসে যে দেখতেছি। নির্বাচন হয়েছে, আচ্ছা কথা বলেন না প্লিজ, শুনেন জাস্ট একটু লেখেন। 1970 সালে যারা হচ্ছে জয়ী সদস্য ছিল তাদের ভিতরে হচ্ছে জাতীয় পরিষদ থেকে নির্বাচিত হয় 300 জন, ঠিক আছে, আর প্রাদেশিক পরিষদ থেকে নির্বাচিত হয় কত 169, কত টোটাল কত হয়? 400 যোগ করেন। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে 1970 সালে যারা হচ্ছে জাতীয় পরিষদে কতজন সদস্য নির্বাচিত হয়? 300 জন, ঠিক আছে। যদি বলে যে প্রাদেশিক পরিষদে কত, তাহলে 169 জন, টোটাল হতে কত 469। এদের নিয়ে বেসিক্যালি গণপরিষদটা গঠিত হয়, গণপরিষদ। এখন এই যে 469 জন হলো, ঠিক আছে, সদস্য, এরা তো সবাই নির্বাচিত। এরা কত সালে ঘটনা? 1970, ঠিক আছে। এখন এরপরে সালটা কি? 1971। 1971 সালে তো অনেকে মারা যায় মুক্তিযুদ্ধে, জানেন? মুক্তিযুদ্ধে মারা যায়, লেখেন। আচ্ছা আপনারা আপনাদের হেডফোন গুলা একটু আনমিউট করে রাখেন, ঠিক আছে, কারণ সাউন্ড আসতেছে বারবার।
লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিন, ঠিক আছে? আপনারা কি দেখতে পারতেছেন? না বুঝতে পারলে আমাকে বলবেন। বোঝা যাচ্ছে না লেখা। আমি বলে দিচ্ছি। আচ্ছা ফার্স্ট অফ অল লেখেন হচ্ছে মুক্তিযুদ্ধে মারা যায় 12 জন, এটা লেখেন। তারপর বলতেছি, তারপরে মুক্তিযুদ্ধের সময় হচ্ছে দালালি করে 5 জন। এ দুটো লেখা হলে বলিয়েন। আপনারা একটু লিখে নিন কষ্ট করে। হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেন, বিরোধিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করে এরকম হচ্ছে 46 জন। আরেকজন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব করে, জব নিয়ে নেয় একজন। আর বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপারগতা প্রকাশ করে 2 জন। টোটাল যোগ করেন তো কত হয়? ভাই ওটা কি লিখছেন ওই যে প দিয়ে? এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব, জব কত ভাইয়া? 66 হওয়ার 66 কথা। জন 66 জন। আমি বলে দিচ্ছি, আপনারা একবার বুঝতে পারতেছেন, আমি বুঝতে পারছি, লেখা ছোট। মুক্তিযুদ্ধে হচ্ছে মারা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মারা যায় হচ্ছে 12 জন। দালালি করে, মুক্তিযুদ্ধের সময় দালালি করে এরকম হচ্ছে 5 জন। বিরোধিতা করে 46 জন, মুক্তিযুদ্ধে বিরোধিতা করে, ঠিক আছে? দেন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব নিয়ে নেয় একজন। তারপর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রতি মানে হচ্ছে কি অপারগতা প্রকাশ করে। আমি বলে দিচ্ছি তো, কে বুঝতে পারেন বলেন? আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ভাইয়া লাস্টেরটা আবার বলেন। ওটা হচ্ছে হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার প্রতি কি অপারগতা প্রকাশ করে, সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না, এরকম হচ্ছে 2 জন। টোটাল যদি যোগ করেন তাহলে হচ্ছে টোটাল 66 জন আসবে। আমাকে বলেন না, এত ওঠার দরকার নেই, আমি বলে দিচ্ছি। আপনাদের লেখা হয়েছে? এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জব। এটা স্বাধীনতার প্রতি অপারগতা প্রকাশ করে 2 জন। বাংলাদেশ যে স্বাধীন হয়ে গেল তার ভিতরে 2 জন হচ্ছে এরকম সংসদ সবার শেষেরটা, স্বাধীনতার প্রতি অপারগতা প্রকাশ করে 2 জন। লিখা শেষ। আচ্ছা আরে ভাই এটা কি স্পেলিং ছিল, লিখা। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলেন, আবার বলে দিচ্ছি। আপনাদের লেখা হয়েছে? হ্যাঁ আপু আপনি আমাকে বলেন না, আমি বলে দিচ্ছি। এত মাথা, তার মানে টোটাল কত গেল? 66। ছেষট্টি জন বিয়োগ করেন, এটা মাইনাস করবেন। এরা তো কি হলো, মহান মুক্তিযুদ্ধে মারা গেল বা বিভিন্ন কারণে বাদ হয়ে গেছে, কত থাকতেছে? 403। আচ্ছা কার জানি মাইক্রোফোন হচ্ছে আনমিউট করা আছে, একটু মিউট করেন তো। আচ্ছা কি জানি নাম, আরজিনা আক্তার, আপনি হচ্ছে আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, ঠিক আছে? বাবলু আপনি হচ্ছে আপনার মাইক্রোফোন আনমিউট করেন, বাবলু। এবার ঠিক আছে। বাঙালি যখন যায় কোনো কিছু বুঝবেন না তখন কোশ্চেন করবেন, ঠিক আছে? আচ্ছা আপনারা বুঝতে পারছেন 403 এ পর্যন্ত আসছেন? এই 403 জন নিয়ে কি বেসিক্যালি হচ্ছে গণপরিষদ গঠিত হলো। এদের কি করলো, এদের হচ্ছে 34 জন কি করলো, বাংলা সংবিধান রচনা কমিটিতে কতজন আছে এটা বলতে পারবেন কেউ? হ্যাঁ কি বলছেন, কত বলছেন আপু? হায় আল্লাহ, কে বলছে আপনাকে 350? আমি দেখাচ্ছি 403, আপনি 350 বলেন। আচ্ছা তার 403 জন ইয়া রাখেন, ঠিক আছে? 403। ভাই এটা কোশ্চেনটা বলেন। কি কোশ্চেন বলবো? ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশের সংবিধান যে তৈরির ইতিহাসটা, এটা কোশ্চেনে কিছু নেই, আপনারা জাস্ট এগুলো এই ইনফরমেশন গুলো আসতে পারে। যদি আপনাকে বলে যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের মানে রচনা কমিটির সময় যারা ছিল তাদের ভিতরে মুক্তিযুদ্ধে কতজন মারা যায়, এটা আমি লিখে দিলাম 12 জন। এই বিষয়গুলোই, আর কিছু না।
403 পর্যন্ত আসছি আমরা, ঠিক আছে? এখন সংবিধান রচনার তো একটা কমিটি থাকবে, তাই না? 403 জনকে যদি দিয়ে দিই, ধরেন আপনারা এখানে কতজন আছেন? ক্লাসে 14 জন, অনলাইনে মনে হয় 23-24 জন আছে। যদি আমরা বলি যে সবাই বানাবেন, তাহলে কি হবে? পসিবল হবে? হবে না। তার মানে কি এদের থেকে স্পেসিফিক কয়জনকে দিতে হবে? এদের ভিতর থেকে 34 জনকে দেওয়া হয় সংবিধান রচনার কমিটির। সংবিধান রচনা কমিটি 34 জন। এদের ভিতরে প্রধান কে ছিল বলতে পারবেন? প্রধান, ডক্টর কামাল। হ্যাঁ, ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটিতে কতজন ছিল? 34 জন, ঠিক আছে? তার ভিতরে প্রধান হচ্ছে ডক্টর কামাল। এদের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগেরই ছিল 33 জন। 33 জন বাংলাদেশ আওয়ামী লীগ। আমাকে বলেন, ওইদিকে প্রশ্ন করে লাভ নাই। কি কি? ও হ্যাঁ, এটা 5 এর মতোই হয়েছে, স্বাভাবিক। বললাম না আমার লেখা একটু খারাপ, অনেক খারাপ। ট্যালেন্টেড মানুষের লেখা অনেক খারাপ হয়, এটা আপনি জানেন না? ইতিহাস বলে। হিটলারকে চেনেন? হয়ে যাবেন। হ্যাঁ বলেন। না না, এটা আসলে খারাপ হওয়ার পিছনে রিজন আছে। যখন আমরা ভার্সিটিতে এক্সাম গুলো দিই, ভার্সিটিতে কোনো কিছু বাংলা লিখতে হয় না, ঠিক আছে? তার মানে আমি লাস্ট 4 ইয়ার জাস্ট কোচিং এ যখন ক্লাস নিই তখনই বাংলা লিখি। And সংবিধান রচনার কমিটি হচ্ছে টোটাল 34 জন ছিল মেম্বার, ঠিক আছে? প্রধান কে ছিল? ডক্টর কামাল হোসেন। আর 33 জন কি বাংলাদেশ আওয়ামী লীগের ছিল। ও আচ্ছা, ওটা ডক্টর। বুঝি নাই, বলেন। ওটা ডক্টর লিখছেন, আমি তো ভাবছি পাস লিখছেন। ডক্টর ভাই, ডক্টর বাদ, এটা বাদ। কামাল হোসেন লেখেন ভাই, তাহলে হবে। ভাইয়া আচ্ছা, কামাল হোসেন। আপনাদের হাসি মানে হচ্ছে আমার কানের পেন, বুঝছেন? এত হাসিয়েন না ভাই। ভাইয়া নিচে কি লিখছেন? ওই যে 33 জন ওখানে ব্র্যাকেটের মধ্যে। 33 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ছিল, 33 জন। আরো একজন না, অনেক দেখাবো আরো। আরেকজন তো আছে, তাই না? তার মানে কি উনি বিরোধী দলীয় ছিল? বিরোধী দলীয়। 33 থেকে যদি এক বাদ দেন কত থাকে? আরে 32 না, ভর্তি 34 থেকে এক বাদ দেন কত থাকে? 33 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের, ওকে? আর বিরোধী দলীয় ছিল, ওনার নাম কি বলতে পারবেন কেউ? সুরঞ্জিত সেনগুপ্ত। এই তো একজন পারছে অনলাইনে, সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলীয় যিনি ছিল ওনার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এনার একটা রাজনৈতিক দলের নাম ছিল, সেটা তো আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে ন্যাপ, এনএপি, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। এখন এখানে আরেকটা কোঅর্ডিনেশন আছে। ধরেন ডক্টর কামাল হোসেন প্রধান, আমরা তো দেখলাম হিস্ট্রিটা। এখন তার ভিতরে এই যে 33 জন আওয়ামী লীগের, একজন হচ্ছে বিরোধী দলীয়। তার মানে কি ডক্টর কামাল হোসেন কি ছিল তখন? আওয়ামী লীগের বিশ্বাসী ছিল না, বা আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল না। এখন বর্তমান সময়ে বিএনপি কি করলো? যুক্তফ্রন্ট গঠন করলো কাকে নিয়ে? ডক্টর কামাল হোসেন কার লোক? এখন বিএনপি কে বলছে আপনারে? রাজনীতি বুঝলেন না, বুঝেন, কমান্ডো বাহিনী বুঝেন? হিস্টোরি বলে ছোট্টখাটো। ধরেন ইন্ডিয়ার অনেকগুলো কমান্ডো বাহিনী আছে এরকম, যারা হচ্ছে তাদেরকে পাকিস্তানে পাঠা হয় ট্রেন করে ফুল। ইভেন হচ্ছে ইন্ডিয়া তো ম্যাক্সিমাম কি হিন্দু ধর্মাবলী, ইভেন হচ্ছে তার ছোটবেলা থেকে মুসলমানি করা হয়, তারপরে তাকে পাকিস্তানে পাঠানো হয়। র এজেন্ট যেগুলো বলে, যায় সে হচ্ছে ওইখানে একবারে রিলিজিয়াস প্র্যাকটিস। ধরেন আমাদের ভিতরে অনেকে আমরা কোরআন শরীফ 30 পারা কি পারি, অনেকে পারি না। ওকে ওভাবে ট্রেন করা হয়, তারপরে হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে থেকে ওকে কি করা হয়, ট্রেন করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বা পাকিস্তানে ইন করা হয়। ইন্ডিয়া পাকিস্তান কিন্তু যাতায়াত করা যায় নর্মালি। তারপরে ওখানে কি ওদের বাহিনীতে ঢুকানো হয়। একটা দেশের বাহিনীতে যদি অন্য একটা দেশের মনে করেন কি থাকে, সদস্য থাকে, যদি ইন্ডিয়া থাকে, তার মানে কি ইনফরমেশন চলে আসবে না। এরকম একটা কমান্ডো বাহিনী ছিল, সে ওখানে হচ্ছে 15 বছর ছিল, তাও পাকিস্তান বুঝতে পারেনি। তার মানে কি পাকিস্তানের যা ইনফরমেশন সব তো চলে আসছে। পরবর্তীতে তাকে ধরতে পারছিল, কিন্তু কি হয়েছে, ওই লোক যাকে ধরতে পারে পাকিস্তান যে হচ্ছে ইন্ডিয়ার ছিল,
সে হচ্ছে ওখানে যায় বিয়েও করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, পাকিস্তানি মেয়েকে বিয়ে করছে। পরবর্তীতে যখন বুঝতে পারে তখন তাকে মারে ফেলা হয়। কিন্তু কাহিনীটা কি হলো? থাক, সমস্যা নেই। তার মানে ইনফরমেশন লিক হয়ে গেল, এরকম হচ্ছে কাহিনীটা। ডক্টর কামাল হোসেন তো আওয়ামী লীগের লোক রে ভাই, জীবন প্রাণ সংবিধান রচনা কমিটি হচ্ছে বঙ্গবন্ধু তাকে প্রদান করে দিছে, তাকে আপনি বিএনপি তাদের সাথে নেন, আপনি বুঝেন এটা কি ধরনের বোকামি। এই জন্য বললাম, জাস্ট বলার কোনো টপিক না। আচ্ছা, এখানে আরেকটা টপিক যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এখানে মহিলা ছিল একজন সংবিধান রচনা কমিটির, বলতে পারবেন ওনার নাম কি? বেগম রাজিয়া রাজিয়া বানু। আক্তার বানু। বেগম রাজিয়া বানু। আচ্ছা, রাজিয়া আক্তার বানু বা বানু যাই হোক, রাজিয়া বানু লেখেন তাহলে হবে। পরীক্ষায় রাজিয়া বানু পাইলে দিয়ে দিবেন, রাজিয়া বানু মহিলা। ওই তো মহিলা, বাংলাদেশ সংবিধান রচনা কমিটিতে যে মহিলা ছিল তার নাম কি? রাজিয়া বানু। এটুকু তো বুঝতে পারছেন আপনারা সবাই না? জি ভাই। বেগম রাজিয়া বানু বানু, যাই হোক, রাজিয়া বানু তো দুইটা অপশন থাকবে না, একটাই থাকবে। আর এরকম কোনো অপশন থাকে না যে রাজিয়া বানু বেগম রাজিয়া বানু, এরকম থাকে না। তবে আমাকে প্রশ্ন বানাইতে দিলে আমি এরকম প্রশ্ন বানাবো। ওইরকমই দিবে। কি বুঝি নাই আপনার কথা? ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ও আচ্ছা, এটা হচ্ছে যে বিরোধী দলীয় যে ছিল তার দলের নাম কি? ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, ঠিক আছে। সুরঞ্জিত সেনগুপ্তের, সুরঞ্জিত সেন গুপ্ত সম্পর্কে কিছু জানেন? রেলমন্ত্রী ছিল। ইভেন হচ্ছে ইনি কখনোই হারে নাই। বাংলাদেশে এই পর্যন্ত কয়টা নির্বাচন হয়েছে? ভাই আপনাদের হেডফোনটা একটা আনমিউট করেন না, বাংলা কথা কি বুঝেন না আপনারা? ভাইয়া এটা মিউট, আনমিউট না। ওই মিউটই হলো। এই যে অর্পিতা বিশ্বাস, তারপরে কার কার জানি। উফ, ওকে, এবার ঠিক আছে। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় দেন কোশ্চেন করবেন। আচ্ছা, তার মানে কি আপনারা এখন বলেন তো পারেন কিনা দেখি। জাস্ট একটু প্রশ্ন করি, যেটুকু পারলাম ওটার উপর বেস করে। আপনি বলেন পিছনে, না না বসে থাকেন, কোনো সমস্যা। আপনাদের বলতে হবে না, আপনারা আনমিউট করে থাকেন, ঠিক আছে, বা মিউট হয়ে থাকেন, যে কোনো কিছু। কেন ভাই, আমরা কোন দেশের? আপনারা বরিশালের। না, ওই যে বরিশালে জিজ্ঞেস করেন, আমাদের জিজ্ঞেস করার দরকার নাই। হ্যাঁ, ওখান থেকে বিয়ে মেজাজ খারাপ করবেন, হয়ে মেয়ে যাচ্ছে করবেন। আমার। হেডফোনই খুলে রাখলো। আমি এভাবে ক্লাস নিই না নরমালি, তাহলে আবার কিছু প্রশ্ন করলে যদি বলতে না পারি তাহলে তো আবার প্রবলেম। আচ্ছা, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে, কেউ কথা বললেন না প্লিজ, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। জি না, আচ্ছা, এটা অনলাইন ক্লাস, ওখানেই বলবো। আপনার বাসা কোথায় ভাই? নোয়াখালী? তুমি এত বাজে কথা না বলে চুপ করে থাকো না, ক্লাস নিতে তো স্যারের অসুবিধা হচ্ছে। একটু চুপ করলে উনি পড়াইতে পারে, পড়াইতে হচ্ছে না। মাত্র 1 পেজ লিখলাম এতক্ষণে। আচ্ছা, বেশি পেজ লিখলে কি বেশি পড়া হয়? জানতাম না এটা আমি। না ভাই, সব বাজে কথা আচ্ছা বলছে আচ্ছা, তার কথা জন্য। বলেন না প্লিজ, প্লিজ কথা বলেন না। আচ্ছা, আপনি বলেন, বাংলাদেশ সংবিধান রচনা কমিটিতে কতজন ছিল টোটাল? খাতা দেখে বলেন কেন? আল্লাহ, 34 জন ছিল। আচ্ছা, আপনি বলেন তো মহিলার নাম কি? আবার দেখে বলে। আচ্ছা, বিরোধী দলীয় যে ছিল ওনার নাম কি বলেন আপনি? সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, পারেন তো আপনারা, তার কিছু না। আচ্ছা, যদি একটা দেশের হচ্ছে সংসদ না থাকে, ঠিক আছে, তাহলে সংবিধান তৈরির দায়িত্ব কার? আপনি। সংসদ না থাকলে আপনাদের বলতে বললেন, বলেন। গণপরিষদের। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝতে পারছেন। এখন লিখেন, সবাই লিখেন। সুবর্ণা ইসলাম আপনাদের নাম কারো?
আপনি জি ভাইয়া, আপনার এই আমার যে হ্যাঁ আপনার নামটা তো অনেক ভালো, কিন্তু আপনি এই যে স্পিকার অন করে রাখছেন কেন? আপনার যখন প্রশ্ন করার ইচ্ছা হবে তখন প্রশ্ন করবেন, এমনি কারেন্টে সাউন্ড আসতেছে রে ভাই। আপনি মুড়ি খাচ্ছেন না চিড়া খাচ্ছেন সব সাউন্ড আসতেছে। আচ্ছা লেখেন, সংবিধান গণপরিষদে উপস্থাপন বা উত্থাপন হয় 12ই অক্টোবর 1972। সংবিধান গৃহীত উত্থাপন 4 নভেম্বর 1972। আপনারা লিখে নেন সবাই, যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? বাংলাদেশের সংবিধান হচ্ছে গণপরিষদে উত্থাপন বা উপস্থাপন, যে কোনো একটা লিখতে পারেন। 12ই অক্টোবর 1972 সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972। সংবিধান কার্যকর লেখা হয়েছে এই দুটো লাইন। আচ্ছা, 12 কত হয়? 16। অক্টোবর নভেম্বর, তারপরে মান্থ কি? ডিসেম্বর 1972। এখন এই যে 4 নভেম্বর আমি মার্ক করে দিছি কি জন্য? এটা হচ্ছে 2015 সালে আমাদের সময় পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বাংলাদেশের সংবিধান দিবস কবে। 4 নভেম্বর লিখে নেন, 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। ব্যাপারটা অনেক সিম্পল, জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে মনে রাখবেন, ঠিক আছে? সংবিধান গণপরিষদে আপনাদের পরীক্ষা হবে, কিভাবে প্রশ্ন আসতে পারে এটা বলি। 4 নভেম্বর কি বাংলাদেশের সংবিধান দিবস, এভাবে আসতে পারে পরীক্ষা। যদি বলে যে সংবিধান গণপরিষদে কবে উত্থাপন বা উপস্থাপন করা হয়, 12ই অক্টোবর 1972। তারপরে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে সংবিধান কবে গৃহীত হয়, 4 নভেম্বর 1972। প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে, আপনি কি বুঝতে পারতেছেন না? তারপরে এটা প্রশ্ন আসতে পারে যে সংবিধান কবে কার্যকর করা হয়, 16 ডিসেম্বর 1972 সালে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন যখন একটা দেশের সংবিধান কার্যকর করা হয়, যে একবারে ফাইনালি কার্যকর করা হয়, তার আগে তো কি করতে হবে? সিগনেচার করতে হবে না? স্বাক্ষর লাগবে তো সবার। স্বাক্ষর কবে হয়? স্বাক্ষর হচ্ছে তার আগের দিন, 15 ডিসেম্বর। কিছুই দেখেন না, তাহলে সামনে আসেন। সংবিধানে হচ্ছে স্বাক্ষর, যেটা স্বাক্ষর করা হয় সেটা হচ্ছে 15 ডিসেম্বর স্বাক্ষর। বাংলাদেশের সংবিধানটা লিখিত না, তো এটা স্বাক্ষর করতে হবে না, নাহলে কিভাবে কার্যকর হবে? এখানে একটা ব্যাপার আছে, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, ইনি কিন্তু এখানে স্বাক্ষর করে নাই, তার ইচ্ছা হয় নাই, রেকর্ড করে দিলেই তো শেষ, এটা তো বুঝতেছেন না। যদি বলা যায় সংবিধান কবে হচ্ছে কি করা হয়, স্বাক্ষর করা হয়, তাহলে হচ্ছে 15 ডিসেম্বর 1972 সালে। আবার কথা বলে, এত কথা বলে গ্রামীণ ফোনের মধ্যে। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জাস্ট কমেন্ট করেন, কমেন্ট। কার ঘুম পাচ্ছে? আচ্ছা, একটা বিষয় দেখেন, যেহেতু সংবিধান কার্যকর হয়ে গেল, তখন থেকে কি আর সংবিধান যেহেতু কার্যকর করা হয়ে গেল, ঠিক আছে, তখন থেকে তো আমাদের আর গণপরিষদের দরকার আছে? গণপরিষদের মেইন কাজ কি বলছিলাম বলেন তো? সংবিধান তৈরি করা। এখন সংবিধান যখন তৈরি হয়ে গেছে, তাহলে তো গণপরিষদের আর দরকার আছে কি? না। দাঁড়ান একটু দাঁড়ান। ওকে, তার মানে কি এই যে গণপরিষদ কি হলো, 16 ডিসেম্বর 1972 সালে গণপরিষদ বিলুপ্ত, লেখেন। হ্যাঁ, বিলুপ্ত হয়ে যায়। তারপরে কি হয়, গণপরিষদ যেহেতু বিলুপ্ত হয়ে যায়, তার মানে কি ওই দিনে সংসদ চালু হবে? সংসদ চালু, জাতীয় সংসদ। এটা কিন্তু সেম ডেটেই হয়, ওই জন্য এখানে মার্ক করে নিয়ে আসছে।
16 ডিসেম্বর 1972 সালে যখন সংবিধান কার্যকর করা হয়ে গেল তখন কি হলো, গণপরিষদ বিলুপ্ত, গণপরিষদ আর দরকার নাই, দ্যাটস মাইনাস। আর যে কি হলো, সংসদ চালু হয়ে গেল, প্লাস মানে সংসদ চালু, নেগেটিভ কি, মাইনাস মানে বাদ। ভাইয়া গণপরিষদটাই তো বুঝতে পারি নাই। কই ছিলেন আপনি এতক্ষণে? গণপরিষদ হচ্ছে একটা দেশের যখন হচ্ছে সংবিধান থাকে না, সংবিধান রচনার জন্য হচ্ছে গণপরিষদ এস্টাবলিশ করা হয়। যখন একটা নতুন স্বাধীন দেশ হয় তখন হচ্ছে গণপরিষদ থাকে, ওরা কি করে, তারা হচ্ছে সংবিধান রচনার জন্য মানে যে কাজগুলো করে, সংবিধান রচনা তাদের মেইন কাজ, এটা হচ্ছে গণপরিষদ। এখন যখন সংসদ চালু হয়ে যাবে তখন তার গণপরিষদের দরকার নাই, বা সংবিধান যখন কার্যকর হয়ে গেল, এটাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন তো একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালের পরে হচ্ছে আপনাদের হচ্ছে কি হলো, সংবিধান কার্যকর হয়ে গেল, বাংলাদেশ সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়। এখন এর পূর্বে কিভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে, এটা তো একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? কিভাবে, কি বলতে পারবেন? থট করেন একটু। প্রশ্নটা তো বললাম 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর হলো, এরপরে বাংলাদেশ পরিচালিত কি হবে, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে, তাই না? এখন 16 ডিসেম্বর 1972 সালের পূর্বে বাংলাদেশ কিসের ভিত্তিতে পরিচালিত হয়? হুম সংবিধানের আগে তো গণপরিষদে ছিল। গণপরিষদের ভাই আপনার বাসা কোথায় একটু বলবেন? হ্যালো আপু, আপনার বাসা কোথায় আপু? প্রশ্নটা বলেন, আমি তো বুঝি নাই, আপনার নেটের প্রবলেম ওই জন্য বলতেছি, অন্য কোনো রিজনের জন্য বলতেছি না যে আপনার বাসা কোথায়। আপনার কথাটা কেটে কেটে আসতেছে, একটু দাঁড়ান, জাস্ট বুঝতে পারতেছে না তো। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। এখন আবার হারাই গেছে, প্রশ্নটা বলেন। প্রশ্ন বলে নাই, অ্যান্সার বলছিল যে গণপরিষদের ভিত্তিতে, তাই। ও আচ্ছা আচ্ছা, গণপরিষদের ভিত্তিতে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এখন। প্রশ্নটা কি ছিল, 16 ডিসেম্বর 1972 সালের পূর্বে বাংলাদেশ কিসের ভিত্তিতে পরিচালিত হয়, এটা কিন্তু জানতে হবে। আচ্ছা নিজেদের ভিতরে কথা বলেন না। স্বাধীনতার ঘোষণাপত্র ছিল একটা, কবে? 10 এপ্রিল হয় না, স্বাধীনতার ঘোষণাপত্র হয় না, 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী পরিচালিত বাংলাদেশ, স্বাধীনতার ঘোষণাপত্র। কত হয় এটা আসলে ডেটটা ফ্যাক্টর না, প্রশ্ন আসতে পারে যে হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালের পূর্বে বাংলাদেশ কিসের ভিত্তিতে পরিচালিত হয়, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে, ঠিক আছে? প্রশ্ন বুঝতেছেন না? কে বুঝেন নাই প্রশ্ন? প্রশ্ন বুঝেন নাই কি সেটা বলেন। প্রশ্ন বুঝেন নাই, প্রশ্ন হচ্ছে আপু বলছে যে সংবিধান হচ্ছে কি হলো 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হলো। এখন যখন সংবিধান কার্যকর হয়ে গেল তখন কি মানে গণপরিষদ বিলুপ্ত, এগুলা বাদ দেন, ঠিক আছে? সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে না, কারণ আপনার তো প্রশ্ন আসতেই পারে যে 16 ডিসেম্বর 1972 সালের পূর্বে বাংলাদেশ কিসের ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশ কি এখানে শুধু আছে? বাংলাদেশ কনসেপ্টটা আসছে 1969 সাল থেকে, জানেন তো? কে কে জানেন? 1969 সালে 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু নামকরণ করে বাংলাদেশের, ঠিক আছে? তখন থেকে আসে কনসেপ্টটা। এখন বাংলাদেশ তো স্বাধীনতা ঘোষণা করলো কবে, 26শে মার্চ 1971 সালে, ঠিক আছে? তারপরে কি 10ই এপ্রিল তারা হচ্ছে ঘোষণা করলো না অস্থায়ী সরকার, বা 17 এপ্রিল শপথ নিল, তার মানে কি বাংলাদেশ তো আগে থেকে পরিচালিত হচ্ছে না? তার আপনার তো প্রশ্ন করতেই পারে যে 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর হইলো বা গৃহীত হইলো, কিন্তু তার পূর্বে বাংলাদেশ কিসের ভিত্তিতে পরিচালিত হয়? এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এখানে কয়েকটা এলিমেন্ট লেখা ছিল, এটার ভিত্তিতে। গণপরিষদ হচ্ছে একটা দেশের যখন সংবিধান থাকবে না, ম্যাডাম বুঝেন নাই, গণপরিষদ হচ্ছে সংবিধান রচনা করতে হবে। এখন যখন হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা হয় না তখন তো ওই দিনে আর তো সংবিধান রচনা করতে পারবে না, তখন তো একটা বেসিক জিনিস লাগবে পরিচালনার জন্য, যেমন যুদ্ধ পরিচালনা করে তার জন্য তো কিছু বেসিক এলিমেন্ট ছিল না, অস্থায়ী সরকার ছিল না, বা স্বদেশ সরকার যেটা বলা হয়, তাজউদ্দিন আহমেদ ছিল, এম এ মনসুর, এটাই। ওখানে কি ছিল, স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, ওইটার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হইতো। বুঝতে পারছেন আপু? আপনি বুঝতে পারছেন বরিশাল আপু? না না, বুঝতে হবে, প্রশ্ন করা ভালো, আপনি চুপ করে থাকলেন, বুঝলেন না, লাভ নাই। হুম, ও আচ্ছা।
আপনার ক্লাস কতক্ষণ থাকে? 2 ঘন্টা না 3? ভাই শেষ না হওয়া পর্যন্ত 4 ঘন্টা লাগবে। মানে আপনাদের যদি শুধু পড়াই দেন তাহলে লাগতো না, কিন্তু অনলাইনে অনেকে বুঝতে পারে না, এই জন্য এটা ইন্টারাপ্ট করতে হয়। না না পড়াবো সমস্যা নেই। লেখা আছে আপনাদের? অনলাইনে একজন বলতেছে যে ভাইয়া 2 পাতায় লিখতে পারেন, আপনি বেশি পাতা তো লিখে লাভ নাই। আপনি যে পরীক্ষায় কমন না পান, 10 পাতা লিখলেন, একটা পাইলেন না, তাহলে লাভ কি হলো? আর আমি একটা বিষয় আপনাদের বলতেছি, আমি অ্যানসার করতেছি আপনাদের, আমি তো দেখেছি প্রশ্নগুলো নরমালি প্রশ্ন হয় আপনাদের, সেটা নিয়ে এত বেশি প্যারা খাওয়ার কিছু নাই। আর পরীক্ষা হলে চান্স পাওয়াটাই, আপনি কি সাধারণ জ্ঞানে পণ্ডিত হতে আসছেন? পণ্ডিত হতে পারবেন না, কারণ এটা হচ্ছে, আমি সাধারণ জ্ঞান পড়ি কোন ক্লাস থেকে? কে কোন ক্লাস থেকে পড়েন সেটা বলেন। এই ক্লাস থেকে জাস্ট অ্যাডমিশনের টাইম থেকে করতেছেন, ঠিক আছে? আমি সাধারণ জ্ঞান পড়ি হচ্ছে ক্লাস 7 থেকে, ক্যাডেট কোচিং বলে একটা ইয়ে আছে জানেন, কনসেপ্ট, তখন থেকে পড়ি। সো আপনার লেভেল আর আমার লেভেল সেম হবে না, স্বাভাবিক। আর আপনি আমার এই জায়গায় যখন আসবেন আপনার আরো বেড়ে যেতে পারে, স্বাভাবিক। সো আপনার জাস্ট সাধারণ জ্ঞানের কি মানে গুরু বা বস হওয়ার দরকার নেই, আপনার দরকার হচ্ছে কমন পাওয়া এখন, সেটাই আমি বলতেছিলাম। আচ্ছা এখন হচ্ছে সংখ্যা দিয়ে আমরা হচ্ছে সংবিধান প্রকাশ করব, ঠিক আছে? প্রস্তাবনা, আচ্ছা আপনাদের তো আমার প্রশ্ন দিতে হয় আগে। আচ্ছা এক লিখলাম, ঠিক আছে? প্রস্তাবনা, যদি বলা যে বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি, তাহলে হচ্ছে একটি। আমি এইভাবে লিখে, আসলে আপনারা হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, লিখছেন? যদি বলা যে বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা কয়টি, একটি। এটা কি দিয়ে শুরু হয়েছে জানেন কেউ? বিসমিল্লাহির রহমানির রহিম, এই টাইপের একটা কনসেপ্ট থাকে, ঠিক আছে? আর হচ্ছে আমরা বাংলাদেশের সংবিধান 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে 16 ডিসেম্বর আমরা হচ্ছে স্বাধীনতা পাই, এটা হচ্ছে প্রস্তাবনা। এগুলো আপনাদের কিছু আসবে না, আপনাদের পরীক্ষা হলে আসতে পারে যে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কতটি। বললাম তো ম্যাডাম, বাংলাদেশের সংবিধানটা যখন খুলবেন তখন লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? তারপরে থাকে যে হচ্ছে এখানে প্রস্তাবনাটা লেখা আছে, আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা দিয়ে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে, এটা হচ্ছে বেসিক্যালি প্রস্তাবনা, বুঝছেন? তারপরে হচ্ছে চার হচ্ছে মূলনীতি। বাংলাদেশের সংবিধানে 4টা হচ্ছে মূলনীতি আছে, মূল নীতি। এখন এই যে 4টা মূলনীতি, সেটা তো আমাদের জানতে হবে কোন কোন। 1 নম্বর হচ্ছে গণতন্ত্র। জাস্ট যদি পরীক্ষা আপনাদের এইভাবে প্রশ্নটা আসতে পারে যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি, তাহলে কি 4টি। 1 নম্বর হচ্ছে গণতন্ত্র, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, 4 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। আচ্ছা গণতন্ত্র কি এখন বলেন আমারে, কারণ এই কনসেপ্ট গুলো আপনার দরকার আছে। গণতন্ত্র কি? জনগণের শাসন। হ্যাঁ, জনগণের শাসন, ওকে। কি জাতীয়? জাতীয়তাবাদ। আরে ভাই লেখা সুন্দর, আগেই তো বলছি। লেখা খারাপ হলে একটা সুবিধা আছে, কি বলেন তো? না না ভুল তো না, ধরেন আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন, এটা কিন্তু আপনার মনে থাকবে, রিপিট হয়, ঠিক আছে? বলে না, অনেকে বলে যে টিম ওয়ার্ক বা হচ্ছে গ্রুপ স্টাডি অনেক বেশি দরকার আপনার লাইফে, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন। ধরেন এমন হতে পারে যে আপনারা সবাই 2-4 জন একসাথে হোস্টেলে থাকেন, আজকে যেটা পড়লাম বা পড়াইলাম এটা আপনারা নিজেরা যা পড়বেন, একজন আরেকজনকে পড়াটা ধরবেন, তাহলে আপনার বেশি মনে থাকবে, যদি এরকম কারো অপরচুনিটি থাকে আর কি, সেক্ষেত্রে। সো 4টা হচ্ছে মূলনীতি। 1 নাম্বার কি? গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র বেসিক জিনিসটা হচ্ছে যে হচ্ছে জনগণেরই শাসন। গণতান্ত্রিক যে দেশ হবে তার একটা মেইন কনসেপ্ট থাকবে, সেটা হচ্ছে কি, না না না, আপনার ভোটিং সিস্টেম থাকবে, মানে জনগণ ডিরেক্টলি ভোট দিবে। বাংলাদেশের জনগণ কি ডিরেক্টলি ভোট দেয় না? কিভাবে দেয়? হ্যাঁ, আরে হয় না বলতে কি, আপনি ভোট দিতে পারেন এটা আপনার ফল্ট, হয় না বলতে কিছু আছে? যে কোনো জায়গায় আপনি সকালে যায় ভোট দিবেন, ভোট দিতে পারবেন। তখন ভোট শুরু হয় কটার দিকে? 9টার দিকে। আপনি 9:30টার দিকে যাবেন, এটা আপনারা ভুল বলেন কনসেপ্ট, ঠিক আছে? আপনি যদি 9:30টার দিকে যান, অবশ্যই 10টা হলো ব্যালট থাকবে, আপনি একটা দিয়ে আসবেন, আপনি আপনার ভোটিং দিলেন, কেউ দিতে পারে না সেটা কোনো ফ্যাক্টর আছে? আর কেন দিতে পারে না তার জন্য আপনারা আন্দোলন করতে পারেন না, শুধু বললে হবে যে ভোট দিতে পারে না, ইয়া হয়, এসব ভুল কথা। ভোটের রাতে সব শেষ হয় না, আমি জানি তো। আচ্ছা গণতান্ত্রিক দেশের যে মেইন কনসেপ্টটা হচ্ছে কি হবে? ডেমোক্রেসি
মানে কি বাই দ্য পিপল ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন বলছিল, এটা কিন্তু আসতে পারে বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই স্পিচটা বা কোটেশনটা কার? এটা হচ্ছে কি আব্রাহাম লিঙ্কনের। দেখবেন ডিটেলস, যুক্তরাষ্ট্র পড়তে গেলে এটা চলে আসবে। আচ্ছা সমাজতন্ত্র কি সেটা বলেন, আপনারা কেউ বুঝেন সমাজতন্ত্র বলতে কি? কি বলেন? কি আপনার কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, সমাজতন্ত্র কনসেপ্টটা হচ্ছে যে যার হচ্ছে অনুযায়ী কাজ করবে, স্টেটকে কন্ট্রিবিউট করবে। এখানে কি রাষ্ট্রই মেন থাকবে? বাংলাদেশ কি রাষ্ট্রই মেন? গণতান্ত্রিক দেশে হচ্ছে যদি আমরা বলি যে গণতান্ত্রিক দেশে হচ্ছে জনগণই মেন, ঠিক আছে জনগণই মেন বুঝলাম, কিন্তু রাষ্ট্র কিন্তু মেন না। সমাজতন্ত্র হচ্ছে কি, ধরেন একটা মেয়ে হচ্ছে একটা ড্রেস কিনছে আড়ং থেকে, বুঝাই কনসেপ্টটা। এখন আড়ংয়ে যদি আপনি একটা ড্রেস কিনেন, কত টাকা দিয়ে কিনতেছেন? ধরেন 1000 টাকা দিয়ে কিনছেন সাপোজ, 1700, আচ্ছা 1700 টাকা দিয়ে কিনছেন। এখন এই যে ড্রেসটা যে তৈরি হলো, এটা কি এমনি এমনি তৈরি হয়েছে? প্রথম কি ছিল এটা বলেন? ছিট কাপড়ে আগে জানা, আরো ব্যাগ জানা, আরো তো কিছু ছিল, সুতার পিছনে জানা, আরো তুলার আগে, হ্যাঁ গাছ ছিল, ঠিক আছে, হাসার কিছু নাই। তার মানে কি প্রথমত এটা কাঁচামাল ছিল, মেন কনসেপ্ট যদি আমরা নর্মালি বলি, প্রথমে কাঁচামাল ছিল, তারপরে কি এটা সুতা হয়েছে। তার মানে কি শ্রমিকের মেন কাজটা করছে না? এখন গণতান্ত্রিক যে দেশটা, সেখানে হচ্ছে ধরেন আপনি যা পারেন, আপনি ওই অনুযায়ী স্টেটকে কন্ট্রোল, স্টেট বুঝেন, স্টেট মানে কি রাষ্ট্র। আপনি ধরেন ভালো ডান্স করতে পারেন, আপনি ডান্স করলেন, এখন বলেন যে ভাই ডান্স করে কি লাভ? ডান্স করে আপনি ইউটিউব থেকে ইনকামও করতে পারেন, বা ধরেন আপনি ভালো ওয়াচ করতে পারেন, এখান থেকে কিন্তু ইনকাম করা পসিবল। আজহারির নাম শুনছেন? কেউ নেই? ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার কত দেখছেন? কত? না না, জাস্ট উনি যখন ওনার নাম দিয়ে কোনো ভিডিও আপলোড করে নাই, ওটা আপলোড করছিল, ওটা ধরেন মোটামুটি 2 লাখ সাবস্ক্রাইবার ছিল, উইদাউট ভিডিও, উইদাউট এনি কনসেপ্ট বা কন্টেন্ট। ইউটিউবে যেগুলো আপলোড করে এগুলো বলা হয় কন্টেন্ট। 2000 পাইছিল সাবস্ক্রাইবার, ঠিক আছে, 2000 না 2 লাখ। সো গণতন্ত্র মানে সমাজতন্ত্রের মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি আপনার রিস্ক, আপনি যেটা ভালো পারেন। ধরেন একজন শ্রমিক কি করতেছে, কাঁচামালটা রেডি করে দিচ্ছে, তারপরে ধরেন আপনি ভালো মার্কেটিং করতে পারেন, এটা হচ্ছে বাইরের দেশে বিক্রি করলেন। আপনি যে কাজটা পারেন সেটা অনুযায়ী আপনি স্টেটকে কন্ট্রিবিউট করতেছেন। এখন আপনার যেগুলো বেসিক নিডস, সেগুলো হচ্ছে স্টেট পূরণ করে দিবে। এখন বেসিক নিড বলতে কি কি বোঝায়? এটা যে সোসিওলজির ভাষায় একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। বেসিক নিডস বলতে বোঝায় হিউম্যান আর্জ, মানে যেটা ছাড়া মানুষ বাঁচবে না। আমি বলি হিউম্যান আর্জ। একটা হচ্ছে কি, মানুষ কি ফুড ছাড়া বাঁচবে? ফুড অ্যানাদার, এন্ড এটা হচ্ছে সেক্স বলে। সো মানুষের কি ফুড এন্ড সেক্স এই দুটো লাগবে লাইফে। স্ন্যাক্স না সেক্স ভাই, স্ন্যাক্স না, স্ন্যাক্স হচ্ছে সকালে নাস্তা হয়ে যায়। এটা হচ্ছে মানুষের জন্য অত্যাবশ্যকীয়। আপনি কাপড় ছাড়াও বাঁচতে পারেন। এখন আপনি বলবেন ভাই আমি কাপড় ছাড়া কিভাবে বাঁচবো? বাঁচা পসিবল। আপনি আফ্রিকার জঙ্গলে চলে গেছেন, ধরেন একটা কাপড় পরে গেছেন, ধরেন ওর কোথায় একটা লুঙ্গি পরে গেছে আফ্রিকা জঙ্গলে, কোনো কারণে হারাই গেছে। এখন ওই লুঙ্গিটা কতদিন ইউজ করতে পারবে? ধরেন 6 মাস, তারপরে ধরে নষ্ট হয়ে গেছে। তার মানে কি একটা সমস্যা হচ্ছে কি, লুঙ্গি ছাড়া ওখানে স্টে করতেছে, ধরেন বন্য কোনো কাপড় চোপড় যা ইউজ করে। তার মানে কি এটা মানে অকওয়ার্ড এর কিছু না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি, নাথিং এলস। এটা হচ্ছে মেন কনসেপ্ট সমাজতন্ত্রের, ঠিক আছে। আর সমাজতন্ত্রের আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনার যা যা লাগবে আপনার এটাই নিতে হবে, এর বেশি নিতে পারবেন না, যা নিট শুধু। ধর্ম নিরপেক্ষতা কি? বৈষম্যহীনতা কি? বৈষম্যহীনতা বুঝেন? আপনার বাড়িতে প্রতিনিয়ত বৈষম্যহীনতা, কয় ভাই বোন আপনারা বলেন? এখন যখন বাসায় ধরেন বড় মাছের মাথা রান্না করে, আপনাকে দেয় নাকি আপনার ভাইকে দেয়? যদি থাকতো তাহলে কিন্তু আপনার ভাইকে দিত। এখন ভাইকে কেন দেয়? ছেলে একটা, এই জন্য। এরকম না, ধরেন মেয়ে সুন্দরী বা হচ্ছে অসুন্দর, যাই হোক, সুন্দর হচ্ছে একটা কনসেপ্ট আছে। ধরেন আপনি মানুষকে কিভাবে দেখতেছেন এর উপর বেস করে কিন্তু আপনি সুন্দরী ডিফাইন করতে পারেন। যদি ফর্সা সে সুন্দর, এরকম কিন্তু না। আপনি কিভাবে একটা মানুষকে দেখতেছেন, একটা মানুষের ভালো বিহেভিয়ারও থাকতে পারে। অনেক ধরেন সুন্দরী মেয়ে আছে, বিহেভ ভালো না। সো এটা ফ্যাক্টর না, সৌন্দর্যটা হচ্ছে দেখার হচ্ছে আপনার ভিউ, আপনি কি ভিউ পয়েন্ট থেকে দেখতেছেন। আমি যেটা বিষয় বললাম, কেন মাছের মাথাটা ছেলেকে দেয়, দেওয়ার পিছনে রিজন আছে। ধরেন আপনি যতই বড় চাকরি করেন না কেন মেয়ে হিসাবে, দেখবেন একটা সময় আপনার বিয়ে হয়ে যাবে, মানে আপনি অন্যের বাড়ির মেয়ে, এটা একটা কনসেপ্ট বলে মানুষজন। তার মানে আপনি ওখানে চলে যাচ্ছেন। এখন বাবা মা তো একটা সময় বৃদ্ধ হবেই, তাই না?
আর তাকে শেষ বয়সে দেখবে কে? ছেলে। এখন অনেক সময় গার্ডিয়ান একটা বিষয় বলে যে ছেলে মারলেও ছেলে বাঁচালেও ছেলে, এটা ফের বলে কিন্তু গ্রামের দিকে, আমি যেটা জানি। কিন্তু কনসেপ্টটা এরকম না। বর্তমান মডার্ন সময় এরকম হয়েছে যে হচ্ছে অনেক মেয়ে তার হচ্ছে, যাদের হচ্ছে কি ছেলে নাই, তার বাবা মাকে কিন্তু দেখতেছে। তো এই জন্যই আসলে থাকে যে ছেলেরাই পায়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, যেটা আপনি বলেন বৈষম্য। ধর্মনিরপেক্ষতা ব্যাপারটা কিন্তু আলাদা। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা হচ্ছে প্রতিটা ধর্মের মানুষেরই কিন্তু সমান কি থাকবে, অধিকার থাকবে, যে যা ধর্ম প্র্যাকটিস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিল শেষ বিদায় ভাষণে? কি বলছিল? যে যার ধর্ম পালন করবে, অন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, এটাও কিন্তু বলা আছে। যদিও আমাদের বর্তমান সময় অনেক মানুষেরা বুঝে না, যারা ভালো ওয়াজ করে, যারা হচ্ছে ওয়াজ করে কিভাবে, যাদের হচ্ছে ধরেন সায়েন্টিফিক নলেজ প্লাস হচ্ছে আমাদের রিলিজিয়াস নলেজ আছে, তারা কিন্তু পারফেক্টলি বলে। কিন্তু অনেকের আছে কি, একটা বিষয় বলি, অনেকে জাস্ট হচ্ছে আরবি লাইনে পড়ছে, সায়েন্টিফিক এটা ওইভাবে পড়ে নাই, তারা কিন্তু অনেক সময় একটু কনফ্লিক্ট করে ফেলে। এটা আসলে ওদের যে দোষ তা কিন্তু না, ওরা তো ওইটাই পড়তেছে রে ভাই, এটা তো ওদের দোষ না। জাস্ট আপনি বুঝান, আপনি যদি যুক্তি দিয়ে বুঝাইতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। ইসলামে কিন্তু যুক্তির ইয়া আছে, কোটেশন আপনি দিতে পারেন, বুঝাইতে হবে। কারণ আপনি বলবেন যে ইসলাম আপনার ধর্ম সেরা, কেন সেরা আপনাকে তো বুঝাইতে হবে, নাহলে তো হবে না। এমনি কেউ বিশ্বাস করবে না। জাতীয়তাবাদ হচ্ছে কি, আমরা যে বাঙালি হিসেবে যে জাতীয়তাবাদ বা বাইরের দেশে যে আমরা কাউন্ট হই, এটা হচ্ছে জাতীয়তাবাদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে 7 নাম্বার লেখেন, 7 লেখেন। 7 হচ্ছে তফসিল। তফসিল, তফসিল মানে হচ্ছে শপথ। কি শপথ বলেন তো? শপথ কি বলেন? শপথ হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা শপথ হয়, বুঝাই আপনাদের। নেগেটিভ সেন্সে বুঝালে আপনারা বুঝেন, পজিটিভ দিকে বুঝেন না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কি কমিটমেন্ট করে যে তোমাকে ছাড়া বাঁচবো না বা তোমাকে বিয়ে করবো, এই টাইপের কনসেপ্ট থাকে, তাই না? এটা কি ওয়ান কাইন্ড অফ শপথ বা কমিটমেন্ট? আর ইংলিশে কমিটমেন্ট বলে, বাংলায় শপথ বলতেছি। এটা কিন্তু ওই শপথ না। শপথ হচ্ছে কি, ধরো ওই যে 7ই মার্চের যে ভাষণ আছে, বা বাংলাদেশের যে জাতীয়তাবাদী কিছু কনসেপ্ট আছে, যেটা হচ্ছে বাঙালি হিসেবে আমরা অ্যাকসেপ্ট করবো, সেটা হচ্ছে শপথ। কিছু ওয়াদা করা আর কি, এটাই হচ্ছে শপথ। 7টা হচ্ছে শপথ। এ পর্যন্ত লিখছেন? আচ্ছা, 11টা হচ্ছে অধ্যায় আছে বাংলাদেশের সংবিধানে, অধ্যায়। 17টা কি আছে? সংশোধনী। 153টা হচ্ছে কি? অনুচ্ছেদ। পরীক্ষা হলে এভাবে আসতে পারে প্রশ্ন যে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কতটি? 153টি। আচ্ছা, যে টপিকটা পড়ানো হয় এর পরের দিন কি আপনাদের এটার উপর পরীক্ষা নেওয়া হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কিন্তু কিছু বিষয় স্লিপ করব, আপনারা ভালো মতো পড়বেন, আমি পরীক্ষাটা নিব। এখন ধরেন এই যে 153টা অনুচ্ছেদ তো আপনাকে আমার পড়ানো অনেক টাফ, এগুলো আপনাদের একটু নিজে দেখে নিতে হবে জাস্ট বইয়ে। যেমন এই যে 77 নং অনুচ্ছেদে হচ্ছে নেপাল সম্পর্কে বলা হয়েছে। নেপাল কি বুঝেন? একটা কান্ট্রির কি? নেপাল হচ্ছে আন্না হাজারের নাম শুনছেন? ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলন করছে, অনশন করতো। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলার পিছনে রিজন আছে। ভারতে বর্তমানে একটা আন্দোলন চলতেছে, কি বলতে পারবেন? আপনারা কি টিভি দেখেন না, পেপার পড়েন না? পেপার পড়তে হবে। আপনাদের কি সাম্প্রতিক প্রশ্ন আসে না? কে বলে আসে না? অবশ্যই আসে। আপনাদের কয়েকটা সাম্প্রতিক ইস্যু বলে দিই যেগুলো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কোভিড-19 পড়াইছে, এগুলো কি আপনাদের? ইউএসএ ইলেকশন। আচ্ছা, আপনার এগুলো কি পড়াইছে? এগুলো হচ্ছে আপনারা পড়বেন নিজেদের মতো। কোভিড-19 যদি ইন্টারনেটে সার্চ দেন, পড়তে বলছে, কিন্তু এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট। আজারবাইজান আর্মেনিয়া ইস্যু পড়তে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের অথরিটির সাথে কথা বলবো কি পড়েছে না পড়েছে। তো এটা হচ্ছে বেসিক বিষয় বাংলাদেশের সংবিধানে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা এগুলো অনেক বেশি। আচ্ছা, বাংলাদেশের নদ নদীটা একটু দেখাই দিই নাকি? সিলেবাসে কি কি আছে আজকে? জীবনে এতগুলো পড়ানো পসিবল না। একটা শেষ থেকে বলি, আমাকে দেন দেখি।
আচ্ছা, জাতীয় সংসদ সম্পর্কে একটু জাস্ট আলোচনা করে দিই, এটা একটু থাক, কারণ তাহলে আমার টপিক গুলো বুঝে আসবে। হাউস অফ দ্য নেশন বলা হয় জাতীয় সংসদকে, ঠিক আছে? আচ্ছা, কথা বলিয়েন না প্লিজ। আচ্ছা, জাতীয় সংসদের ধরেন কতজন, কয়টা আসন আছে কে বলতে পারবেন? বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। এক পক্ষ। কয়টা আসন? 300টা, ঠিক আছে? হ্যাঁ, ওটা লিখে দিচ্ছি, প্লাস 50টি হচ্ছে সংরক্ষিত। টোটাল কতটি? 350টি। এখন পরীক্ষা হলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জাতীয় সংসদ ভবনের স্থাপত্যকে জানা আছে? লুই আই কান কোথায়? লুই আই কান। এখন আরো একটা প্রশ্ন আসতে পারে, এই যে 300টা যে আসন, ঠিক আছে, 1 নং আসন কোনটা কে বলতে পারবেন? জাতীয় সংসদে তো 300টা আসন, ঠিক আছে, প্রথম আসন কোনটা 1 নং? কেউ পঞ্চগড়। আপনার বাসা কোথায়? পঞ্চগড়ে? গঞ্জ। বুঝি নাই। সিরাজগঞ্জ বাসা। ও আচ্ছা আচ্ছা, কেউ বুঝেন না কিছু আমাকে বলেন। আরে ভাই, আমার সাথে কথা বলেন। কে কিছু না বুঝলে আমাকে বলবেন, বুঝেন? কি প্রশ্ন বুঝেন না? এভাবে এভাবে পড়ায় আপনাদের? আচ্ছা, আমার কথা শুনেন তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার প্রশ্ন কিভাবে আসতে পারে, ধরেন আপনার প্রশ্ন এইভাবে আসতে পারে যে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ, এটা কি বলা ইংলিশে? হাউস অফ নেশন। এটা আপনার জানার দরকার নেই, জাস্ট মনে রাখবেন বাংলাদেশের সংসদ ভবন কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের সংসদের টোটাল হচ্ছে আসন কতটি? 350টি। 300টা হচ্ছে নির্বাচিত আসন, আর 50টা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এখন ম্যাডাম আপনাকে বলি, শুনেন, প্রশ্ন এভাবে আসতে পারে যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি? 50টি। এটা তো আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, সমস্যা নেই, আমি একটু স্লো পড়াচ্ছি, কিন্তু কভার হবে না, কিন্তু আমাকে বলতে পারবেন না পরে। কভার না হলে আমার কি, আমার কিছুই না। জাতিসংঘ পড়াবো? এখানে কি জাতিসংঘ আছে? ভাই তাড়াতাড়ি পড়ান। না, জাতিসংঘ নাই আজকে। জাতিসংঘ পড়াইছে আপনাদের? না। আচ্ছা আচ্ছা, কথা বলেন না প্লিজ। সো লুই আই কান, ঠিক আছে? এখন যদি বলা যে সংসদের 1 নং আসন কোনটা? পঞ্চগড়। পঞ্চগড়। কি প্যাচ লাগতেছে? অবশ্যই হবে। স্যার লেখ কিছুই বোঝা যাচ্ছে। সংসদের 1 নং আসন হচ্ছে পঞ্চগড়, ঠিক আছে? আপনারা লিখেন সংসদের 1 নং আসন হচ্ছে পঞ্চগড়, আর সংসদের 300 নং যে আসনটা, এটা 1 2 3 এভাবে বান্দরবান। 300 নংটা হচ্ছে কি? বান্দরবান। সো আমি একবার বলে দিচ্ছি, তাহলে আপনাদের মনে থাকবে, ঠিক আছে? বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ, বা ইংলিশে যেটা বলা হাউস অফ নেশন। এটা হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে? এটা হচ্ছে 9 তলা বিশিষ্ট, কিন্তু বিল্ডিংটা আছে যেটা 9 তলা। আপনাদের বিশ্বাস নয়, কাউন্ট করবেন যায়। আর এটা হচ্ছে ধরেন আসন হচ্ছে টোটাল 350টি, 300টা হচ্ছে নির্বাচিত, আর হচ্ছে 50টা হচ্ছে সংরক্ষিত, আর স্থাপত্য হচ্ছে লুই আই কান। সংসদের 1 নং আসন হচ্ছে পঞ্চগড়, আর 300 নং হচ্ছে বান্দরবান। এটা হচ্ছে জাতীয় সংসদ সম্পর্কে, এটুকু জানলে হবে। দেন কি ছিল টপিক? বাংলাদেশের জাতীয় বিষয়গুলি দিবস, এটা হচ্ছে জাস্ট পড়তে হবে। সংসদে সরকারি অঙ্গ সংস্থান সামিলের প্রতি। আচ্ছা, নদ নদী। আচ্ছা, নদ নদীটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়ে দিই। পড়াইছে? আচ্ছা, পরীক্ষা হয়েছে, ওকে ফাইন। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থান কোথায় বলেন? ভাই আমাদের নদ নদী পড়ায় নাই। ওরা বলে পড়ায় নাই, আপনারা বলছেন পড়ায়। আচ্ছা, পড়াইছে, সমস্যা নাই। পদ্মা সেতু মানে না পদ্মা নদীর ভাইয়া উৎপত্তি স্থান পড়ায় কোথায়? নাই, পড়ায় নাই। পড়ায় নাই। গঙ্গা আচ্ছা আচ্ছা, ঠিক পড়ায় আছে ঠিক নাই। আছে, পড়াচ্ছি। পড়ায় নাই এগুলো। আচ্ছা, পড়াচ্ছি পড়াচ্ছি, চুপ করেন। বই বার করেন কেন? কর্ণফুলী Just- লোকায় পাহাড়। পড়াইছে নদ নদী? আচ্ছা, চুপ চুপ, আমি বলি। নদ নদী পড়াইছে?
হ্যাঁ আগে ভর্তি হয়েছে তারা মানে ক্লাস পড়ছে, থেকে আচ্ছা পড়াইছে ভালো কথা, এখন ভাইয়া কে কে পড়ছেন সেটা বলেন। ভাইয়া কখনোই তাইলে ভাইয়া কি কখনোই বলতেছিলেন পড়ে নাই, এতক্ষণ? বাট তুমি এক্সাম পড়ছো? নিছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ম্যাপটা আর্ট করেন সবাই খাতায়। আমার ম্যাপটা কিন্তু অনেক খারাপ হবে, আগে বলে দিচ্ছি। আর্ট করতে হবে, কারণ নদ নদী থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর্ট করেন না, বাংলাদেশের ম্যাপ আর্ট করে। কি আজীব কথা। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি বলেন তো? মেঘনা। সবচেয়ে লিখেন, খাতায় লিখেন, খাতায় লিখেন, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এটা কি মেঘনা? যদি বলে বাংলাদেশের সবচেয়ে গভীরতম, যাই বলুক, মানে বড় কিছু বলে বা নাব্রতম, সব কিন্তু মেঘনা অ্যান্সার, ঠিক আছে? ছোট নদী দেখাবো আপনাকে, চিত্রের মাধ্যমে দেখাবো। ছোট নদী হচ্ছে গোবরা, এটা বেসিক্যালি পঞ্চগড়ে অবস্থিত। আন্তঃসীমান্ত নদী, ছোট নদী হচ্ছে গোবরা, গোবরা। যদি বলে বাংলাদেশের সবথেকে বড় নদী বা যদি বলে দীর্ঘতম নদী, সবকিছু কি হবে? মেঘনা, মেঘনাই হবে বেসিক্যালি। মানে নর্মালি ওইভাবে প্রশ্ন করে না, ধরেন আপনাদের প্রশ্ন আসতে পারে বড় নদী বা ছোট নদী, ঠিক আছে ভাই? ম্যাক্সিমাম অ্যান্সার মেঘনা। যদি নাও পারেন তাও মেঘনা দেখায় আসবেন, মাইনাস খেলে খাবেন। হ্যাঁ। আচ্ছা, আন্তঃসীমান্ত নদী 57 + 58, দুইটাই লিখছি কিন্তু। আন্তঃসীমান্ত নদী বুঝেন? যেটা হচ্ছে ভারত এন্ড হচ্ছে মিয়ানমার, দুই দেশ থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আন্তঃসীমান্ত নদী। হ্যাঁ, বুঝিনি, বলেন। ও জেআরসি, হ্যাঁ এটা তো লিখছি। এটা হচ্ছে জয়েন্ট রিভার কমিশন, জয়েন্ট রিভার। আচ্ছা, পরীক্ষা হলে অনেক সময় আসে যে আন্তঃসীমান্ত নদী কতটি। আচ্ছা বলতেছি ভাই, আগে লেখেন না। ভাইয়া হ্যাঁ ভাইয়া, 58 নিচে কি লিখছেন? 58 নিচে লিখছি বাংলাপিডিয়া, আর 57 নিচে লিখছি হচ্ছে জেডআরসি জয়েন্ট রিভার কমিশন। ভাইয়া ওই যে ছোট নদী গোবরা, ওটা কি পঞ্চগড়ে অবস্থিত? ভাই আপনি ছোট নদী গোবরা লিখেন, আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে? মানে ব্র্যাকেটে পঞ্চগড় দেখলাম তো সেটা বললাম। হ্যাঁ পঞ্চগড়ে লিখছি, পঞ্চগড়ে অবস্থিত। লিখছেন জয়েন্ট রিভার কমিশন। এই যে জেডআরসি কেন লিখছি, এটা কিন্তু আসে অনেক সময়। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট আছে না, আরআরসি, রিভার রিসার্চ সেন্টার, বা হচ্ছে নদী গবেষণা, ঠিক আছে? নদী গবেষণা ইনস্টিটিউট বা সেন্টার, যাই হোক। এটা কোথায়? ফরিদপুর। এটা কিন্তু পরীক্ষা হলে আসে অনেক সময়। আচ্ছা, ফরিদপুর কিসের জন্য বিখ্যাত কে বলতে পারবেন? পাট উৎপাদনের জন্য বিখ্যাত। বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় নেতাগুলো কিন্তু ফরিদপুর থেকে। বরিশালের পাশে, ওই জন্য সাপোর্ট দিচ্ছেন নাকি? পাটের জন্য বিখ্যাত ফরিদপুর। বরিশাল মেয়ের জন্য, সুন্দরী মেয়ে। বরিশাল তারা খাওয়ায় মানুষরে, ছ্যাঁচড়া টাইপের লোকজন। আচ্ছা এখন বলি, 57 + 58 দুইটাই লিখছি, কেন লিখছি? 57টা হচ্ছে জয়েন্ট রিভার কমিশন, আন্তঃসীমান্ত। আচ্ছা এখানে আমি বলি, পরীক্ষা হলে, আচ্ছা আপনাদের ইয়া কি পড়াইছে, মানে বাংলাদেশটা ডিটেলস পড়াইছে? মানে তারপরে আর কি কি জানি আছে, 7 সিস্টার পড়েছে? তাহলে কি পড়েছে ভাই? আচ্ছা এটা লিখে নেন, আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57 + 58। যদি বলা যায় জয়েন্ট রিভার, মানে জেডআরসির মতে কতটি? 57টি। আর বাংলাপিডিয়ার মতে 58টি। এদের মধ্যে কিন্তু একটা বেশি। এখন মিয়ানমার থেকে যে নদীগুলো আসছে সেগুলো আমাদের তো জানতে হবে, তাই না? মিয়ানমার থেকে যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে বাকিগুলা কি ইন্ডিয়া থেকে আসছে। এটা ভেরি সিম্পল।
আচ্ছা একটা জাস্ট ছোট্ট ট্রিক্স দেখাচ্ছি। মিস্টার সানাম, সানাম একটা ব্যান্ডের নাম আছে, ইন্ডিয়া গান গায় জানেন? স থেকে কি? সাঙ্গু, নাফ, এটা কি? মাতামুহুরি। এটা কি মিয়ানমার থেকে, তার মানে কি এই নদীগুলো মিয়ানমার থেকে আসছে, MY মিয়ানমার। মিয়ানমার থেকে যে তিনটা নদী আসছে সেটা আপনি জাস্ট মনে রাখবেন, এখানে কথা বলেন। মিয়ানমার থেকে যে নদীগুলো আসছে সেটা আপনি মনে রাখবেন মিস্টার সানাম দে। মিস্টার মি থেকে হচ্ছে কি মিয়ানমার, মিয়ানমার থেকে আসছে সাঙ্গু, নাপ এন্ড মাতামুহুরি। তার মানে কি যদি আমরা বলি যে ইন্ডিয়া থেকে কতটা নদী আছে, এই যে তিনটা বাদ দেন, 57 থেকে যদি 3 বাদ দেন কত থাকে? 54। এটা কার মতে? এটার মতে জেডআরসির মতে। এখন যদি আপনি যদি বাংলা পিডিয়ার মতে আসেন, 58 থেকে 3 বাদ দেন 55। ব্যাপারটা বুঝতে পারছেন? কি অপশন বলে দেবো? বললামই তো, ওখানে বলে দিবে, সমস্যা নাই। 54টা আসলে অ্যাকসেপ্ট করা হয় কারণ ইন্ডিয়ার গুলো অ্যাকসেপ্টেড বেশি। ম থেকে মিয়ানমার, মাতামুহুরি, মামা মামা, ম থেকে মামা। আচ্ছা আপনাদের লেখা হয়েছে সবার? লেখা নেই? না লেখা হলে কিছু করার নেই। আচ্ছা আপনাদের আগে বলে দিই, আমি নদীটা দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে কয়েকটা ব্যাপার আছে। আচ্ছা সংবিধান, জাতীয় সংসদ পড়ানো হয়েছে, ওকে। বাংলাদেশের যে জাতীয় বিষয়গুলি থাকে, যে ন্যাশনাল, এগুলো আসলে অন্য টপিকে কানেক্ট করবে। আচ্ছা দিবস, যেগুলো দিবস আপনাকে পড়ানো তেমন কিছুই নেই। ধরেন 14 ফেব্রুয়ারি কি দিবস বলেন তো? হাসিয়েন না, হ্যাঁ? আপনি তো জানেন না, আমি তো বিশ্ব জিজ্ঞাসা করি নাই। এখানে কি বলছে? জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় দিবস 14 ফেব্রুয়ারি কি? সুন্দরবন রক্ষা টাইপের কিছু দিবস আছে 14 ফেব্রুয়ারি। সুন্দরবন, সুন্দরবন দিবস, ঠিক আছে, বা সুন্দরবন রক্ষা দিবস বলা হয় 14 ফেব্রুয়ারি। জাস্ট আমি এমনি বুঝাচ্ছি আপনাকে বেসিক ব্যাপারগুলো। তারপরে আপনি ডিসেম্বর জাস্ট এমনি বলে দিচ্ছি, এটা বইয়ে গেলেই পেয়ে যাবেন। আপনাদের লেকচার সিটে দিয়ে দেন, এটা হচ্ছে দিবস। আচ্ছা আমার কথা আগে শুনেন, ঠিক আছে? এগুলো যে জাতীয় দিবসগুলো, এগুলো এইভাবে তেমন কিছু পড়ার নাই। যেমন বিখ্যাত ব্যক্তিত্ব, আপনি যে শেখ হাসিনা সম্পর্কে পড়বেন, এখানে তো আমাকে এটা নিয়ে পড়ানোর কিছু নেই। শেখ হাসিনা বা যে খালেদা জিয়া, যাই হোক, খালেদা জিয়া সম্পর্কে পড়ে লাভ নেই, আসবে না এখন। বঙ্গবন্ধু সম্পর্কে পড়বেন অবশ্যই, বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। সরকারের অঙ্গ সংগঠন বা যে সাংবিধানিক সংস্থা যেগুলো আছে, এগুলো কিছু সংস্থা আছে, এগুলো তেমন টাফ কিছু না। ধরেন আপনার নদ নদী বা যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, অর্থনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট। সবগুলো টপিক যেমন পড়তে পারেন কিছু কথা না কিন্তু, ঠিক আছে? এখন নদ নদীর আমি দেখাই দিচ্ছি। পরীক্ষা হলে আপনি দেখবেন যদি নদ নদী থেকে প্রশ্ন আসে তাহলে হচ্ছে উৎপত্তি স্থল জিজ্ঞাসা করে, প্রায় জানেন? আচ্ছা এখন বাংলাদেশটা আর্ট করেন, অনেক কষ্ট করে আর্ট করবেন। কি সাধারণ জ্ঞান? আপনি কিছু বলেন নাই? দেখেন এই যে বাংলাদেশ আর্ট করতেছি কত সুন্দর ভাবে, জাস্ট বোঝানোর জন্য, হচ্ছে না। বোর্ড ছোট তো না, আরো ছোট করে আর্ট করলে তো দেখাতে পারবো না। আচ্ছা আপনাদের ভিতরে কি আর্ট করতে পারে? ভালো পারো? আচ্ছা আচ্ছা সবাই খাতায় ম্যাপটা আর্ট করেন। বেশি সময় না কিন্তু, আমার এরপর আবার ক্লাস আছে। আর্ট তো করতে হবে, নদী নদী উৎপত্তি স্থল দেখাবো না, আর্ট করতে হবে না? আমি তো আর্ট করতে পারতেছি না। যেমনে সেমনে আর্ট করলে হবে বরিশাল না? আরে বাংলাদেশটা তো বেসিক্যালি এরকমই, অত কিছু দরকার আছে আমার? নদীগুলো দরকার, জাস্ট উপরের সাইডটা আমার দরকার, বুঝছেন? নদী এদিকে দরকার নেই, ঠিক আছে? জাস্ট সবাই হচ্ছে খাতায় ম্যাপটা আর্ট করেন। তারা মাছ হোক, আমি আপনাকে বুঝাবো, জাস্ট উপরে নদীগুলো উৎপত্তি স্থল আপনি বুঝতে পারলেই হলো, আর কিছু লাগবে না। এরকমই হয় পার্টটা আর কি। ভাই আমার মুছার ইচ্ছা হয়েছে, আমি মুছছি, কোনো সমস্যা?
জাস্ট বোঝানোর জন্য। এখন যদি আমি সুন্দর করে অ্যাড করি অনেক সময় লাগবে, আমার হচ্ছে আবার 11টায় ক্লাস আছে, ঠিক আছে? এই যে এখানে লেখেন আসাম, এদিকে আসে। আচ্ছা, এটা লিখছি হচ্ছে আসামের নাগামণিপুর, ঠিক আছে? এখানে থেকে বরাক নদীর উৎপত্তি। প্রথমে বরাক নদী দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সুরমা, একটা হচ্ছে কুশিয়ারা হয়ে বাংলাদেশে ইন করছে, ঠিক আছে? সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে, এটা তো জানেন আমার মনে হয়। এটা হচ্ছে স্থানটা, এখানে যেটা মিলিত হয়েছে এটার নাম হচ্ছে কালানি। এটুকু লেখা হয়েছে, ফার্স্ট লিখেন, সময় পাবেন না নাহলে। বলেন। এই যে বাংলাদেশের ম্যাপের এই সাইডে কর্নারটাতে লিখবেন হচ্ছে আসামের নাগামণিপুর, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে বরাক নদীর উৎপত্তি। বরাক নদীর উৎপত্তি স্থলে দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। এরা বাংলাদেশে কালানি নামক একটা স্থানে মিলিত হয়েছে। আপনাদের বুঝতে সমস্যা হলে বলুন। কালানি নামক একটা স্থান। কানপুর তো ইন্ডিয়া চলে যাচ্ছেন, আমি তো বাংলাদেশে আছি। আবার বলেন। আসামের নাগামণিপুর থেকে হচ্ছে বরাক নদীর উৎপত্তি। বরাক নদীর দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। এরা বাংলাদেশে আসে মিলিত হয়েছে কালানি নামক একটা স্থানে। সিকিম। বলেন বলেন। কি বুঝে নাই? আপনারা বুঝেন নাই? এটা হচ্ছে আসামের একটা স্থান, ওটার নাম হচ্ছে নাগামণিপুর, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে বরাক নদীর উৎপত্তি। বরাক নদী দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা। এরা আবার আসে বাংলাদেশে মিলিত হয়েছে কালানি নামক একটা স্থানে। ওইটা কি লিখছি? ওইটা লিখছি হচ্ছে সিকিম। ইন্ডিয়ার একটা স্থানের নাম হচ্ছে সিকিম। ওখান থেকে কি হয়েছে? তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। তিস্তা নদী কোন দিক দিয়ে আসছে? নীলফামারী দিয়ে আসছে। নীলফামারী কি লালমনিরহাট ভুলে গেছে, দেখে নেন একটু। কুশিয়ারা। কি লিখবো? চীন। এখানে হচ্ছে চীন। চীনের একটা স্থানের নাম হচ্ছে তিব্বত, জানেন? এখান থেকে কি হয়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়। ব্রহ্মপুত্র। এটা কোন দিক দিয়ে করে? বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে। কুড়িগ্রাম। এটা কিন্তু নীলফামারী বা লালমনিরহাট, একটু দেখে নেবেন। আর এখানে কি হলো? চীনের একটা স্থানের নাম হচ্ছে তিব্বত। ওখান থেকে কি হচ্ছে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে। এরা কুড়িগ্রামে আসে, কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরা দুজনে যে কি হলো, তিস্তায়ন হচ্ছে ব্রহ্মপুত্র কুড়িগ্রামে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এরা এখানে কোথায় চলে যায়? জামালপুরের দেওয়ানগঞ্জ, এখানে একটা স্থান জামালপুরের দেওয়ানগঞ্জ। এখানে কিন্তু বিভাগটা, ময়মনসিংহ বিভাগটা। আপনাদের কি দেখাইছে এগুলা কোথায় বাংলাদেশের কোনটা? আচ্ছা দেখাই দেবো, সমস্যা নেই, যদি আমি নেক্সট ক্লাস নেই। এই স্থানটার নাম কি? জামালপুরের দেওয়ানগঞ্জ। জামালপুরের দেওয়ানগঞ্জ। আচ্ছা, জামালপুরের দেওয়ানগঞ্জে আছে। নদীর গতিপথ কিভাবে পরিবর্তন হয় সেটা বলেন। নদীর গতিপথ কিভাবে পরিবর্তন হয়? কিসের? বেসিক্যালি কিভাবে পরিবর্তন হয়? এই যে জামালপুরের দেওয়ানগঞ্জে এখানে একটা ভূমিকম্প হয়, ঠিক আছে? ভূমিকম্পের ফলে নদীর গতিপথ ফুল পরিবর্তন হয়ে যাবে। এখানে কি কি আসলো? ব্রহ্মপুত্র আর তিস্তা। ব্রহ্মপুত্র কিন্তু অনেক পাওয়ারফুল নদী একটা, জানেন কি এটা? তারপরে এই যে ব্রহ্মপুত্র আর তিস্তা মিলিত হয়, কি হলো? এখানে দুইটা পার্টে বিভক্ত হয়ে গেল। মানে যখন ভূমিকম্প হয় গতিপথ পরিবর্তন হয়ে যায়, একটাই যেদিকে চলে যায়। এটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র। প থেকে পুরাতন, ব থেকে ব্রহ্মপুত্র। আরেকটা কিন্তু নিচের দিকে চলে আসে।
এটা হচ্ছে জোনাই নদীর নাম ধারণ করে, জোনাই নদী, জোনাই। পরবর্তীতে জোনাই নদীর নাম হয় কি? যমুনা। এখন আপনার তো পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে যে যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়? কোথায় তাহলে? চাঁদপুর। যমুনা কই থেকে আসলো তাহলে? জামালপুরে। কেমনে রে ভাই? জামালপুরে আসে তো এখানে চেঞ্জ হলো নদীর গতিপথ। বেসিক নদীরা কই থেকে আসছে? চীনের তিব্বত থেকে। পরীক্ষা হলে আসতে পারে যে হচ্ছে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? চীনের তিব্বতে। পুরাতন ব্রহ্মপুত্র, প থেকে পুরাতন, ব থেকে ব্রহ্মপুত্র, এটা এদিক দিয়ে চলে আসে এখানে। এখানে ভৈরবে আসে, এর নাম ধারণ করে মেঘনা। এখন আপনি বলতেছেন যে বাংলাদেশের সব থেকে বড় নদী মেঘনা। কেন বড় নদী বলতেছি? এর পিছনে তো রিজন আছে। ফার্স্টে বলে যে বরাক নদী, সুরমা এন্ড কুশিয়ারা, কি দুইটা বড় বড় নদী এদিক দিয়ে আসতেছে। তারপরে যে পুরাতন ব্রহ্মপুত্র, এটা আসতেছে। বাংলাদেশের সব যে বেসিক নদীগুলো সবগুলো আসে একসাথে কি হচ্ছে? মেঘনা নাম ধারণ করতেছে। এমনি তো আর বড় নদী বলতেছি না। এখন এখানে কি হয়েছে? জোনাই জাস্ট একটা খালের মতো, এখানে জোনাই খালের মতো জাস্ট একটা পার্টে বিভক্ত হয়, ছোট্ট। পরবর্তীতে এটা যমুনা নদী হয়। কি বুঝি নাই? বলেন, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবেন, কারণ আপনাকে বোঝানোর দায়িত্ব আমার। নীলফামারী। এটা নীলফামারী বা লালমনিরহাট, এটা একটু দেখবেন যে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়। তা আমি এই মুভমেন্টে ভুলে গেছি। এই যে এদের প্যারায় আসলে কানে ঘোল প্যারা দিতেছে। এখন আমাদের হচ্ছে গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি। এই যে এখানে গঙ্গোত্রী নামক হিম, কোথায়? সিকিম তো লিখছি আপু। তিস্তা নদীর কি কোন দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে দেখেন? নীলফামারী। না না, আমি আপনাকে যে বেসিক বিষয়টা বোঝাচ্ছি ও ঠিক আছে, জাস্ট এই সিকিম দেখাই দিছি আমি, ঠিক আছে, আপনি পড়ে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে আসেন পদ্মা নদীর উৎপত্তি স্থল, গঙ্গোত্রী নামক হিমবাহ। গঙ্গোত্রী, গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি। প্রথমে এর নাম ছিল কি? গঙ্গা। মানে যে গঙ্গা যে দুইটা পার্টে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে ভাগীরথী, দীর্ঘ হবে দুইটা, ভাগীরথী, আর একটা পার্ট ঢুকে যায় বাংলাদেশে, এটার নাম হয় পদ্মা। এখন আপনার প্রশ্ন এভাবেও আসতে পারে, এই যে গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে আমরা জানি যে পদ্মা নদীর উৎপত্তি স্থল, কিন্তু উৎপত্তি স্থলে গঙ্গোত্রী মানে উৎপত্তি স্থলে পদ্মার কি নাম ছিল? গঙ্গা ছিল। পরীক্ষা হলে কিন্তু এভাবে আসে যে উৎপত্তি স্থলে পদ্মার নাম কি? গঙ্গা। এখন পদ্মা, গঙ্গার যদি বলে যে গঙ্গার কয়টা পার্টে বিভক্ত হয়, ভাঙে নাই এখনো, ভাঙলে খুশি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? অফ হয়ে গেছে? জি ভাইয়া। কত টাকা আজকে আমার ইনকাম কত জানেন? 4000। তো 400 টাকা কেন, 800 টাকা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের খাওয়াই দেবো ওটা পরে। সত্যি খাওয়াবো, মিথ্যা না। আচ্ছা, কি হচ্ছে? গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে গঙ্গা নদীর, পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে যে উৎপত্তি স্থলে পদ্মার নাম কি ছিল? গঙ্গা। এখন গঙ্গা নদী দুইটা পার্টে বিভক্ত হয়, একটা হচ্ছে ভাগীরথী। ভাগীরথী কিন্তু দুইটাই দীর্ঘী বানান। এটা কোথায় চলে যায়? ভারতের পশ্চিমবঙ্গে বা হচ্ছে হলদিয়া টলদিয়া যা থাকে এলাকা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটা এটা? গঙ্গোত্রী হিমবাহ। ওখানে নাম চায় মানে গঙ্গোত্রী থেকে নাম হয় কি? পদ্মা নদীর উৎপত্তি স্থলটা কিন্তু এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে, এখানে উৎপত্তি স্থলের নাম হয় গঙ্গা। ভারতে গঙ্গা নদীর নাম শুনেন নাই? তারপরে কি গঙ্গা নদী দুইটা পার্টে বিভক্ত হয়, একটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে কি পদ্মা। পদ্মা যমুনা কোথায় মিলিত হয় বলেন তো? পদ্মা যমুনা কোথায় মিলিত হয়? গোয়ালন্দ নামে একটা স্থান আছে, গোয়ালন্দ। এখন এই যে পদ্মা আর হচ্ছে যমুনা, এটা কি ছিল? ছোট নদী ছিল বেসিক্যালি। জোনাই খাল থেকে পরবর্তীতে যমুনা নদী হয়। যমুনা নদী কিন্তু মোটামুটি বড়, কিন্তু পদ্মার মতো বড় না। পরবর্তীতে কি হয়? এই যে পদ্মা, এখান থেকে আবার পদ্মা চলে যায় কোথায়? পদ্মা আর মেঘনা মিলিত হয় কোথায়? চাঁদপুরে। চাঁদপুর থেকে মিলিত হয়ে কোথায় চলে আসবে? সমুদ্রে চলে আসবে, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। এখন কর্ণফুলীর উৎপত্তি স্থলটা বেসিক্যালি এই যে এখান থেকে, মিজোরাম থেকে। মিজোরাম, মিজোরাম, কর্ণফুলী।
সব কি চলে আসে সমুদ্রে। এগুলো হচ্ছে কয়েকটা বেসিক নদী। আপনারা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? আগে বলেন, না বুঝতে পারলে আরেকবার দেখে দেবো। ওই যে নেটওয়ার্কের সমস্যা ছিল, ওই যে গোয়ালন্দর পর থেকে বুঝতে পারি। বুঝেন বুঝেন। স্যার ভাগীরথী আর পদ্মার পর থেকে আরেকটু বলেন। আচ্ছা ভাগীরথী, আচ্ছা আপনাদের একটু পরে বলতেছে, একটু বুঝে দিই, ঠিক আছে? ভাগীরথী আর পদ্মার পথে কি, ভাগীরথী হচ্ছে কই দিকে চলে গেছে, যে গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে? পদ্মা নদীর উৎপত্তি স্থলে পদ্মার নাম ছিল গঙ্গা। গঙ্গা নদী ডিভাইডেড হয়ে দুইটা পার্টে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে পদ্মা। ভাগীরথী কই চলে যায়? ভারতের পশ্চিমবঙ্গ বা হলদিয়ার দিকে। আর একটা পদ্মা কি বাংলাদেশে চলে আসে, কুষ্টিয়া দিয়ে ইন করে। প্রথমে কি হয়, চাঁপাইনবাবগঞ্জে ঢুকে আবার বের হয়ে যায়, তারপর আবার রাজশাহীতে ঢুকে, পরবর্তী ফাইনালি হচ্ছে কুষ্টিয়াতে ঢুকে। ঢুকে কি হয়, পদ্মার যমুনা কোথায় মিলিত হয়? গোয়ালন্দে। এখন এই যে গোয়ালন্দে মিলিত হওয়ার পর আবার কোথায় চলে যায়? মেঘনা আর হচ্ছে কোথায় মিলিত হয়? মেঘনা আর পদ্মা মিলিত হয় চাঁদপুরে, ঠিক আছে? চাঁদপুরে মিলিত হয়, তারা কোথায় চলে যায়? নদীর গোল কি, বেসিক গোল হচ্ছে সমুদ্রে চলে যাও। বলেন। আপনারা কি বুঝতে পারছেন কোথায়? কর্ণফুলের উৎপত্তি কোথা থেকে? মিজোরাম থেকে। কর্ণফুলের হচ্ছে মিজোরাম থেকে। হ্যাঁ বলেন বলেন, ওদেরকে 2 মিনিট রেখে দিলাম। আপনারা কেউ বুঝেন নাই কোথায়? আপনি 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 বলেন। মিজোরাম, এটা হচ্ছে কর্ণফুলী থেকে, মানে কর্ণফুলী নদী মিজোরাম থেকে উৎপত্তি হয়। মানে নদীর বেসিক গোল কি, সব কোথায় কোথায় যাবে? সমুদ্রে চলে যাবে। এই কয়েকটা নদীর উৎপত্তি স্থল পরীক্ষা হলে প্রায় আসে, জাস্ট এগুলো একটু ডিটেলস পড়ে দেখবেন। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? আপনারা তো কমেন্টে ভরপুর করে ফেলছে। আচ্ছা এখানে কি বাদ থাকতেছে আপনাদের আজকে আলোচনার বিষয়? হুম আচ্ছা আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে না? ঠিক আছে, আমি অ্যাড হয়ে যাব ওখানে, দরকার বলে আর যদি কারো কোনো প্রাইভেট গ্রুপও আছে ফেসবুকে। আচ্ছা সমস্যা নেই। আজকের কোনো টপিকে যেগুলো বুঝিয়েছে, দুইটা বিষয়, বাংলাদেশের সংবিধান আর হচ্ছে নদ নদী আর হচ্ছে জাতীয় সংসদ, এটাতে কোনো সমস্যা আছে? খোলামেলা বলেন। পরীক্ষা কিন্তু নেবো নেক্সট ডে, কোচিং থেকে নেয়। ধরেন এখানে আমি বলি, আচ্ছা আমার কথা একটু শুনেন 2 মিনিট। কি বুঝি নাই? যমুনা নদীর উৎপত্তি স্থল, যমুনা নদীর ভাইয়া, ওই উৎপত্তি যে স্থল বলতেছে যমুনাটা কোথায় আসছে? বেসিক্যালি ধরেন এখান থেকে ব্রহ্মপুত্র, এখান থেকে তিস্তা, এটা হয় অ্যাড হয়ে কোথা দিয়ে আসলো? জামালপুরের দেওয়ানগঞ্জে। এখানে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়, কিন্তু এখানে বেসিক নদীরা কি? ব্রহ্মপুত্র। তার মানে কি যমুনা নদীর যে উৎপত্তি স্থলটা, এটা বেসিক্যালি আপনার ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল, যা ঠিক আছে চীনের তিব্বত থেকে। বুঝতে পারছেন? আচ্ছা জাতীয় যেগুলো বিষয় বলি, এগুলো হচ্ছে ন্যাশনাল, যে বললাম যে দিবসগুলো, এগুলো তো আপনাকে জাস্ট পড়ে নিতে আর বইয়ে দেওয়া আছে, এগুলো আসলে পড়ানোর তেমন কিছু নাই। আর বাংলাদেশের যদি ইকোনমি যেটা বলা যায়, বাংলাদেশে কয় ধরনের ইকোনমি মেজর অফ, এটা একটু বোঝাই দিচ্ছি। বাংলাদেশের যে অর্থনীতিটা, আচ্ছা অর্থনীতি মানুষের জীবনে দরকার কেন সেটা আগে বলেন। টাকা ছাড়া জীবন অচল। কেউ তো বলে যে ভালোবাসা হইলেই তোমার সাথে 7 সমুদ্র পাড়ি দেবো, তো টাকার দরকার কি ভাই? কেউ বলেছিল নাকি? ফাউল ফাউল মনে হচ্ছে কেন আপনার? হ্যাঁ, ও আমার কথা থেকে বুঝলেন না? আপনি এত সহজে বুঝতে পারেন, আমি কিন্তু বুঝতে পারি চোখ দেখলে। সোসিওলজি বুঝেন? আমার সাবজেক্ট কিন্তু সোসিওলজি, মানে সমাজ বিজ্ঞান, ডিলস উইথ হিউম্যান বিহেভিয়ার, মানে আপনার বিহেভিয়ার কি এটা কিন্তু বুঝতে পারি। বলবো না যদি এখন। আপনি অনেক রাগী না? রাগী মানুষগুলো কিন্তু ভালো হয়, এটা খারাপ না, অনেস্ট। তারা কি? আচ্ছা বলি, অর্থনীতি বলি, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতিটা কিরকম সেটা বলেন। পৃথিবীতে অর্থনীতি কয়েকভাবে বিরাজমান, ঠিক আছে?
একটা যে সমাজতন্ত্র বললাম না, পুঁজিবাদ না ক্যাপিটালিজম, যেটা পুঁজিবাদ। বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে মিক্সড মানে মিশ্র। মিশ্র কেন বললাম? কিন্তু বাংলাদেশের অর্থনীতিটা কি হওয়া দরকার ছিল সেটা বলবেন? বাংলাদেশের মেজরিটি পিপল কি ইসলাম মানে মুসলিম, তার মানে কি ইসলামিক একটা ব্যবস্থা থাকা দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু নাই। এখানে হচ্ছে মিক্সড। ক্যাপিটালিজম বোঝেন? পুঁজিবাদ বোঝেন? পুঁজিবাদ কেউ আর্টসের স্টুডেন্ট নাই? ও সায়েন্সের সবাই, কমার্সের আছে। আচ্ছা, পুঁজিবাদ হচ্ছে ম্যাক্সিমাইজ অফ প্রফিট, মানে হচ্ছে তার আপনার নিজস্ব প্রফিট লাগবে, কেউ মইরা যাক কাইটা যাক কোনো ব্যাপার না, যেটা হচ্ছে আমেরিকা যে কনসেপ্টে বিশ্বাসী। আমেরিকা কি করতেছে, ইভেন এরকমও ঘটনা ঘটছে, তাদের হচ্ছে ফুড অনেকগুলো বেঁচে গেছে, তারা কি করতেছে, পৃথিবীতে অনেক দেশ মানে প্রতিদিনত মনে করেন হাজার হাজার মানুষ না খেয়ে বাঁচে, মানে না খেয়ে থাকে, কিন্তু বাংলাদেশে এমন মানুষ আছে যারা হচ্ছে 3 বেলা খেতে পারে না। আপনারা মনে হয় 3 বেলায় খান, চোখ মুখ দেখে বোঝা যায় আসলে, তাই না? এরকমও কিন্তু আছে। তার মানে কি আমেরিকা কি করতেছে, তাদের যে ওয়াস্ট ফুড বা যে ফুড গুলা বেঁচে যাচ্ছে তারা কিন্তু ইয়া করতেছে না, মানে যে দরিদ্র বা যে দরিদ্র কবলিত দেশ তাদের কিন্তু দিয়ে দিচ্ছে না, তারা কি করতেছে, এটা নষ্ট করে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে। কি জন্য? এখন ধরেন একটা বাজারে কখন একটা জিনিসের ক্রাইসিস ক্রিয়েট হয়, কেন ক্রাইসিস ক্রিয়েট হয়, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন বাংলাদেশের কি অনিয়ন বা হচ্ছে পেঁয়াজের কি হয়, দাম মাঝে মাঝে বেড়ে যায়। এখন পেঁয়াজের কেজি কত, দেশি পেঁয়াজ মানে 50 টাকা এট দিস মোমেন্টে, কিন্তু একটা সময় আমরা ধরেন 2-3 মাস আগে পেঁয়াজ কত টাকায় কিনছি, 200 টাকায় কিনছি, 250 টাকায় কিনছেন আপনার, একটু বেশি নিচ্ছে। আচ্ছা যাই হোক, জাস্ট একটা অ্যাজাম্পশন, 200 টাকা। এত দাম কেন হচ্ছে, রিজন কি? বাংলাদেশের বাজারটা যেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে নাই, ঠিক আছে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আমার হচ্ছে বলি, আমার বাসা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের পাশে, ঠাকুরগাঁও একবারে বর্ডার পাশে। সো আমার নানি বাড়ি দাদি বাড়ি সব কিন্তু ইন্ডিয়ান, সেভাবে ভাববেন না যে আমিও ইন্ডিয়ান, আমি কিন্তু ইন্ডিয়ান না। সো ওখানে কি হয়েছে ব্যাপারটা, আমার দুলাভাইয়ের সাথে আমার একবার কথা হয়েছে, উনি বলতেছে ওরা হচ্ছে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করে ফুল। আজকে কারণ বাজারে পেঁয়াজের কেজি কত হবে তারা বলে দিতে পারে। এটা কি আপনি বিশ্বাস করেন? কেন করবেন না? আপনার ম্যাক্সিমাম পেঁয়াজ কই থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে। ওনারা জানে। আমি তো মানে প্রথমে জানে ফুল শক যে হচ্ছে বাংলাদেশে পেঁয়াজের দাম কত হবে সেটা ওনারা নিয়ন্ত্রণ করে দেয়। সো তারা কিন্তু ফুল নিয়ন্ত্রণ করে। তার মানে কি বাংলাদেশের যে ইকোনমির যে অবস্থাটা এটা ফুল সাস্টেন না, যতই পদ্মা সেতু হোক। ধরেন পদ্মা সেতুর পরে কত জিডিপি বাড়বে, 1.23% জিডিপি কিন্তু বেড়ে যাবে। পদ্মা সেতু কি বাংলাদেশের সব থেকে বড় মেগা প্রজেক্ট। বাংলাদেশের ধরেন অর্থনীতি পড়াতে গেলে অনেকগুলো ট্রাম চলে আসবে, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে যে মানুষের জীবন যায় জীবিকা, তারপর হচ্ছে ধরেন পার ক্যাপিটাল ইনকাম, জিডিপি বুঝেন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই বিষয়গুলো এগুলো অনেকগুলো চলে আসবে, ঠিক আছে। সো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার সে দুটা কিন্তু আমি আপনাদের পড়িয়ে দিয়েছি, এগুলো একটু পড়েন ভালো মতো। আর নেক্সট ডে যখন আমি পরীক্ষা নেবো সবগুলোর উপর কিন্তু পরীক্ষা নেবো, যেমন জাতীয় দিবস এগুলো আপনাকে জানতে হবে। কারণ হচ্ছে 14ই ডিসেম্বর কি দিবস এটা যে আপনি জানেন না, বুদ্ধিজীবী দিবস এটা জানতে হবে। তারপরে ধরেন আরো অনেকগুলো দিবস আছে। 1লা ডিসেম্বর কি, কথায় কথায় বলে না ফ্রেন্ডরা ফাজলামি করে, তোর এইচআইভি হয়েছে, এইডস দিবস 1লা ডিসেম্বর, ঠিক আছে। 10 ডিসেম্বর কি, এগুলো মুখস্থ করার বিষয়। মানবাধিকার দিবস, মানে আমরা কি চাই যে পৃথিবীতে প্রতিটা মানুষ মানে সমানভাবে সুষ্ঠুভাবে বসবাস করে, মানে মানবতার টাইপের যে ব্যাপারগুলো বলে, এই দিবসগুলো আপনাকে একটু জাস্ট মনে রাখতে হবে, জাস্ট একটু রিড আউট করে নিলে হয়ে যাবে। তারপর যদি কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। সরকারি কিছু অঙ্গ সংস্থান আছে, ধরেন হচ্ছে আপনার ইলেকশন কমিশন, এগুলো কিন্তু সরকারি অঙ্গ সংস্থান বা পার্ট। ধরেন যদি ইলেকশন কমিশন কিছু ভুলভাল বলে তার মানে কি আমরা সরকারকে বলি না? এগুলো জাস্ট বেসিক বিষয়, এগুলো থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনার যদি প্রশ্ন হয় সংসদ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা হচ্ছে সংবিধান থেকে, নদ নদী থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশে কি ধরনের, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা বলেন তো? বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে 3টা, ঠিক আছে। এখন বাংলাদেশের ধরেন কি কি ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে? বেসিক্যালি আমরা কি ট্রেন, বাস বা এয়ার, এই 3টা মোটামুটি। আপনি বলতে পারেন নৌকায় কিছু কিছু জায়গায় ইউজ করা হয়, যদিও যেটা প্রাচীনকালে অনেক বেশি করা হতো, এখন কিন্তু নাই। এরা যে আমাদের বেসিক্যালি যোগাযোগ ব্যবস্থা যেটা বলতেছে, এগুলো আসলে পড়ানোর তেমন কিছু নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে অনেক সময়। ধরেন যে
বললাম যে আন্তর্জাতিক বিমানবন্দর 3টা, আপনি জানেন না, তাহলে তো হবে না। জাস্ট এগুলো রিড আউট করবেন। আমি যখন পরীক্ষা নিব না, প্রশ্ন নিব, তখন আপনি বুঝতে পারবেন যে এখান থেকে প্রশ্ন করা পসিবল। তখন আপনি অটো বুঝতে পারবেন। কিন্তু যদি কেউ মানে কোনো নলেজেবল পারসন প্রশ্ন করে, তাহলে আপনার প্রশ্নটা হবে সংবিধান থেকে। ভেরি সিম্পল কথা। এখন যারা আপনাদের প্রশ্ন করবে তারা তো আই হোপ যে নলেজেবলই হবে, কোনো না কোনো মেডিকেলের টিচার বা যাই হোক, এরাই তো করবে। এখানে একটা সমুদ্র বিজয় টাইপের ট্রাম ছিল, ওটা হচ্ছে আজকে সময় হবে না, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের যদি বলা হয় যে রাজনৈতিক সমুদ্র সীমা কত, কেউ বলতে পারবেন? 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল ইকুয়াল কত? 1.85 কিলোমিটার। আচ্ছা, অর্থনৈতিক সমুদ্র সীমা এটা বুঝেন? আপনাদের হচ্ছে প্রথমে হচ্ছে ভুলটা কথা হয়েছে, ধরেন আপনাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ব্যাপারটা পড়ায় নাই। এখন আপনাকে যদি বলি যে হচ্ছে বরিশাল বিভাগের জেলার সংখ্যা কতটি, বলতে পারবেন? বরিশাল জানেন না, 6টা। খুলনা ডিভিশনে কারো বাড়ি আছে? রংপুর? রংপুর কোথায় বসা? রংপুর পীরগঞ্জ। রংপুর ডিভিশনে জেলার সংখ্যা কতটা বলেন তো? এগুলো যে বেসিক প্রশ্ন, এগুলো আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো আপনাদের পড়ায় নাই। আচ্ছা, ছিটমহল পড়েছে আপনাদের? আচ্ছা, আমি একটু ওনাদের সাথে কথা বললে, কারণ বেস থেকে আসতে হয়, হুট করে অন্য জায়গায় চলে গেলে অর্থনীতি যদি আপনাকে, অর্থনীতিটা কোথায় জানেন? বাংলাদেশে ওই যে সমুদ্র বিজয়টা, ধরেন এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এখানে কি বে অফ বেঙ্গল না, সমুদ্রটা না, এখানে ধরেন আপনার যে অর্থনৈতিক ব্যবস্থাটা এইভাবে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এই সাইডে কি আমাদের ভারত, এই সাইডে হচ্ছে মিয়ানমার। এটা আসলে দেখাইতে হবে, যদি বেসিক জিনিসটা আমি না দেখাই, এখানে দেখাতে গেলে বুঝতে পারবেন না কিছু। আচ্ছা, আমি ওনাদের সাথে কথা বলে নেবো, দেন দেখাই দেবো। আপনাদের কি এরপরে পরীক্ষা নেবে ওনারা? ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া শুনেন, জি জি বলেন। পড়াইছে শুধু প্রাচীন জনপদ পড়াইছে, আর বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ যে এইটা এই পড়াইছে। আর একদিন ম্যাডাম ক্লাস নিছে, সে যে কি পড়াইছে কিছু বুঝি নাই। এই হলো পড়াইছে, জাতিসংঘ আর পড়েছে কিছু আপনাদের? পড়াই নাই। জাতিসংঘ পড়েছে? জাতিসংঘ G4 কি? বলতে G4? ম্যাডাম একটু কেউ একটু যদি বলতে বলছে পারেন আর তাহলে ডেইরি মিল্ক খাওয়াবো আমি, সিল্ক। G4। জাতিসংঘ ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। কি G4 কি? স্যার কেউ কি যদি বলছে? 30 সেকেন্ড টাইম, G4 কি যদি কেউ বলতে পারেন, আমি ডেইরি মিল্ক সিল্ক পাঠিয়ে দিব। ওই হাসিতে পাগল, ও বলতে পারবে না। টাইম ওভার, পারবেন না। জানি। আমরা টাইম তো ওভার বলছি, তারপরে আপনি বলতেছেন, তার আগে বলতেন, আপনি তো কাছাকাছি চলে গেছিলেন। কি কি ছিল বলেন তো? হ্যাঁ। আরেকটা কি? এটা খুঁজে বের করবেন, আপনি কাছাকাছি আছেন। এরা কি চায়? এরা হচ্ছে নিরাপত্তা পরিষদে ভেটোর ক্ষমতাটা চায়, ঠিক আছে? এটা হচ্ছে G4 বেসিক্যালি। যাই হোক, আপনি জানেন, মানে আপনি পড়ালেন দেখে বলছেন, কি খারাপ। আচ্ছা, আমাকে হচ্ছে আপনাদের টপিক গুলো জানতে হবে, কারণ আপনাদের কি কি পড়িয়েছে, কি কি পড়াচ্ছে আপনার কে প্রথম থেকে ক্লাস করতেছেন কে? জি ভাইয়া, আমি বলতেছি কি কি পড়াইছে। কেউ করে নাই প্রথম থেকে ক্লাস? জি ভাইয়া করছি। কি কি করছেন আগে? দুইটা কি কি পড়াইছে? চার পর্যন্ত পড়াইছে, তারপরে আর পড়ায় নাই। জাতিসংঘ পড়াইছে? ভাইয়া লেকচার পর্যন্ত যা যা আছে আচ্ছা, সব জাতিসংঘ যে পড়াইছে সেটা থেকে আমি একটা প্রশ্ন করি আপনাকে। জাতিসংঘের হচ্ছে একটা কি মানে গাছের কথা বলাইছে, কোন গাছ? জাতিসংঘ যখন পড়াবে তখন একটা গাছের কথা আসবে, মেয়েদের ফেভারিট একটা ফল হয় গাছ থেকে, জলপাই। তুমি কি পড়ছো? জাতিসংঘ ক্লাস করছো? করে নাই ওই, কিন্তু আপনারা করছেন, আপনারা জানেন না। জাতিসংঘের ভাষা আছে দুইটা, অফিশিয়াল আমাদের ভাষা। বলে কি না, কি? কিভাবে জানবো? তাহলে কি বলছেন? 6টা ভাষা আছে, কিন্তু অফিশিয়াল ভাষা আছে দুইটা, ইংরেজি ও ফরাসি। আর 6টা ভাষা আছে, সেগুলো আজকে ইউজ করা হয়। আচ্ছা, জাতিসংঘের বর্তমান প্রেসিডেন্টের নাম কি, বা মহাসচিবের নাম? অ্যান্টোনিও গুতেরাস, ঠিক আছে, রাইট। এগুলা প্রশ্ন আসবে, এগুলা আচ্ছা আমি পড়াই দেবো, সমস্যা নেই। আজকে আমার ক্লাস আছে আরো, ঠিক আছে, সো আমাকে যেতে হবে। আচ্ছা, আপনাদের এখানে কি ওনারা আসবে? ক্লাস কেটে দেবে নাকি আমি কেটে দেবো? আমাদের ভাইয়া বলেন ভাইয়া, বলেন, কারো আজকে কোনো কি প্রশ্ন থাকলে বলেন। আজকে কি কোনো এক্সাম আছে একটু জিজ্ঞেস করেন। কি আছে?
করবো? কোনো এক্সাম আছে কিনা আজকে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ, ওনারা এখন জানাবে, আপনাকে জানাবে, ওনাকে ডাকতেছে আমি, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যদি আমি তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে নাই, কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা আমাকে জানাবেন, ঠিক আছে? ভাই ওদের কি পরীক্ষা নেবেন? ওরা অনলাইনে আছে। হ্যাঁ আমি ভাইয়া কি এক্সাম আজকে? আচ্ছা, আমি তোমাদের পরীক্ষা দেবো, তোমাদের লিংক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমার গ্রুপে অবশ্যই পরীক্ষাটা দিবা। কি এক্সাম? ইংলিশ? হ্যাঁ ইংলিশ। কি বিষয় এক্সাম নিবেন আজকে? ওই ওগুলাই যা হয় আর কি। আর আজকে হচ্ছে আপনাদের যেহেতু আপনারা ঠিক আছে, যে হ্যাঁ। প্যাটার্নে পড়েন এটা আমি বুঝি না, ঠিক আছে? আপনারা কোনো প্রশ্ন দিলে ভাইয়া আমার একটা ভাইয়া বলো। নেক্সট ক্লাসে আগে সমস্যা হবে, বুঝতে পারছি। মানে দিয়ে দিই, তারপরে অ্যানসার দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা কি মানে শুধু অনলাইনে অফলাইনে যে ট্র্যাকটা নির্ধারণ করেন ক্লাসের জন্য? ঠিক আছে, সব প্রবলেম গুলো ঠিক করা হবে। ভাইয়া বলছি যে হয় অফলাইন না অনলাইন, যে কোনো একটা ঠিক করেন, হ্যাঁ, ক্লাসের জন্য। ঠিক আছে, কি প্রবলেম ভাইয়াকে কি ভাবি খাওয়ায় না নাকি?